কঠিন আর কি। এটা যদি আমরা ফিল করতে পারি তো অল্পতেই হয়তো ফিল করতে পারবো, মানে অল্প কিছু কথাতেই হয়তো ফিল করতে পারবো। আমার মনে হয় যে স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন আপনারা, তারা নিশ্চয়ই এটার গুরুত্ব সম্পর্কে অলরেডি অবহিত আছেন। তারপর আমরা একটু রিকল করলাম, বা একটু আলোচনাটা এই জন্যই করা যে মানুষ যখন একটা জিনিস আলোচনা করে তখন তার মধ্যে বিবেচনা আসে, আলোচনা থেকে বিবেচনা পয়দা হয়, তো এই জন্য আলোচনা করা। তো আমরা এই আলোচনাগুলো এই জন্যই করতেছি যাতে এটা আমাদের মধ্যে আবার নতুন করে বিবেচনা তৈরি করে যে না, এসএসসি রেজাল্টটা তো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে আমি এটার এই ইম্পর্টেন্সটা ফিল করে যাতে আমি সেভাবে ড্রাইভ দিতে পারি, সেভাবে সামনের দিকে আগাইতে পারি। কাজেই মানে আমাদেরকে, আমরা নিশ্চয়ই অটো পাস চাই না, কারণ এটা তো আমাদের, আমরা গত সেমিনার একটা পোল নিয়েছিলাম, সেখানে আমরা পোলটা এরকম ছিল যে আমরা কি অটো পাস চাই কিনা, অটো পাস চাই নাকি পরীক্ষা দিতে চাই। তো সেখানে রাতুল তুমি দেখছো যে এখানে হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে ভোট দিয়েছে না ভাই আমরা অটো পাস চাই না, আমরা পরীক্ষা দিতে চাই। হ্যাঁ, এটা একটা অবশ্যই সম্মানেরও ব্যাপার। অটো পাস এটা একটা গ্লানি, সারা সারা জীবন অবশ্য এটা মানে হয়তো বয়ে বেড়াতে হবে। কাজেই এটা একটা আত্মসম্মানের ব্যাপার যে আমরা অটো পাস চাই না, আমরা পরীক্ষা দিয়েই ভালো করতে চাই। তো কাজে পরীক্ষা আমরা দিব আশা করি, এবং পরীক্ষা হবে ইনশাআল্লাহ। হয়তো সময় কিছু আগে পিছিয়ে হইতে পারে, কারণ অন্যান্য বছর যেমন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, তো আমরা বুঝতেই পারতেছি এবার সিনারিওটা একটু ডিফারেন্ট। এবং অলরেডি যে আজকে হয়তো নিউজ আসছে যে বৃহস্পতিবার হয়তো ঘোষণা আসবে যে পরবর্তী আরো কতদিন পর্যন্ত বন্ধ এক্সটেন্ড করা হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাজেই এখন সিনারিও বা সিচুয়েশন যা, তাতে মানে একে তো হলো শীত চলে আসছে, করোনার সংক্রমণ আস্তে আস্তে একটু বাড়তেছে। তো সবকিছু মিলে এখন আসলে স্কুল কলেজ খোলার যে একটা সম্ভাবনা, ক্ষীণ সম্ভাবনা ছিল, মনে হয় সেটাও থাকতেছে না। এবং আমার মনে হয় শীত মোটামুটি বিদায় না নেওয়া পর্যন্ত স্কুল কলেজ হয়তো মানে ফিজিক্যালি খোলা, সশরীরে স্কুল কলেজে আমাদের পক্ষে যে যাওয়া, এটা মনে হয় সম্ভব হবে না। তো এটা বাস্তবতার খাতিরে আমাদের মেনে নিতে হবে। অবশ্যই এটা কষ্টকর, ঘরের মধ্যে থেকে পড়াশোনা চালাই যাওয়া, অনলাইনে পড়াশোনা চালানো, সেটা অবশ্যই কষ্টকর, কোনো সন্দেহ নাই। মানে সশরীরে গিয়ে ক্লাস করা, মানে সেখানে পরীক্ষা দেওয়া বা বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা, আর ভার্চুয়ালি সেটা মানে কথাবার্তা বলা বা ভার্চুয়ালি ক্লাস করা, ভার্চুয়ালি পরীক্ষা দেওয়া, তার মধ্যে অনেক পার্থক্য নিঃসন্দেহে। স্টিল দেন এখন তো কিছু করার নাই, আমরা তো মানে এখানে তো আমরা সবাই জিম্মি। হ্যাঁ, সৃষ্টিকর্তার সিদ্ধান্তের কাছে আমাদের এখানে কিছু করণীয় নাই। কাজেই এখন এটাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে এখন এটাকেই, এর মধ্যেই পজিটিভ খুঁজতে হবে, এর মধ্যে ভালো কি থাকতে পারে, পজিটিভ কি থাকতে পারে, সেটাকে খুঁজে সেভাবে কাজে লাগাইতে হবে। তো কাজে আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ এই এসএসসির ইম্পর্টেন্সটা বুঝতেছি, এবং আমরা সবাই পরীক্ষা দিয়ে ভালো করতে চাই, এবং পরীক্ষা হবে ইনশাল্লাহ। হয়তো একটু মানে অন্যান্য বছর যে সময় ডিউ টাইমে হয় তার থেকে হয়তো একটু পরে হবে, বাট পরীক্ষা হবে ইনশাল্লাহ। এবং আমরা সামনে হয়তো মানে ফিজিক্যালি যেসব ইভেন্ট আমাদের এখন বাকি আছে, যেমন আমাদের রেজিস্ট্রেশনটা হয়তো অনেক হয় নাই, মানে স্কুলে যে রেজিস্ট্রেশনটা হয় এসএসসির জন্য, রেজিস্ট্রেশনটা এখনো হয় নাই। দেন স্কুলের প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, হয়তো সব পরীক্ষা না নিতে পারলেও কমপক্ষে একটা পরীক্ষা নিশ্চয়ই নিবে আমরা আশা করি। এরপর হয়তো বোর্ড পরীক্ষার জন্য আমাদেরকে মানে পাঠাবে আর কি। তো কাজেই আমার মনে হয় যে আমরা সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকি, এবং রেজাল্টের যে ইম্পর্টেন্স যতটুকু আমি আলোচনা করলাম বা রাতুল বললো, মানে এর বাইরেও আমরা আরো অনেক ইম্পর্টেন্স নিশ্চয়ই আমরা জানি, সেগুলোকে মাথায় রেখে সামনের দিকে আগাইতে থাকি, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভাইয়া, ইন দ্য মিন টাইম সবাইকে একটু মনে করিয়ে দেই, আজকের সেমিনারে যেহেতু আমাদের শিক্ষার্থীরা ছাড়াও সম্মানিত অভিভাবকরা যেহেতু উপস্থিত আছেন অনেকেই, তো তাদেরও অনেক রকম প্রশ্ন থাকতে পারে। তো আমাদের এই সেমিনারটাতে আমরা যেভাবে নর্মালি হ্যান্ডেল করি যে জেনারেল রেসপন্সগুলো আমরা চ্যাট বক্সে লিখি, আর যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে সেটা আমরা কিউএনএ বক্সে করতে পারি। তো কারো যদি এরকম কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে যেটা আমরা আলোচনা করতে পারি বা আলোচনা করলে সবার জন্য সুবিধা হয়, সেগুলো কিউএনএ বক্সে আপনারা দিতে পারেন। বা শিক্ষার্থীরা তোমরা যারা আছো, তোমাদেরও যদি এরকম কোনো প্রশ্ন থাকে, তোমরা কিউএনএ বক্সে প্রশ্নগুলো পোস্ট করতে পারো। আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানের পরের অংশে সেগুলো নিয়ে আলোচনা করব, আমাদের শুরুর দিককার আলোচনাটা শেষ হয়ে যাওয়ার পরেই। হ্যাঁ, হ্যাঁ, একটা প্রশ্ন রাতুল আসছে, আমি দেখতে পাচ্ছি যে এবার কি হ্যাঁ। A+80-তে হবে নাকি 90-এ হবে, আর সিজিপিএ কি 4-এর ভিত্তিতে হবে নাকি 5-এর ভিত্তিতে হবে। তো এটা নিয়ে তো একটা আলোচনা চলতেছিল, এবং সেটা মানে সিদ্ধান্ত হওয়ার পর্যায়ে চলে গেছে। এনিওয়ে মানে বক্তব্যটা হলো এরকম যে 80-তেই হোক আর 90-এ হোক, হ্যাঁ, আমাদেরকে ওই মানে শুধু ওই 90, মানে ওই থ্রেশহোল্ডটাকে মাথায় রাখলে হবে না, আমাদেরকে মোর দেন থ্রেশহোল্ড প্লাস মাথায় রাখতে হবে, মানে হায়ার সামথিং মাথায় রাখতে হবে। আর সিজিপিএ 4-5 যেমনই হোক না কেন, মানে সূর্য মাথার উপর উঠলে তো সবার একসাথে ওঠে, কাজে সিজিপিএ যদি আমার জন্য 4 হয়, বাকিদের জন্য 4, কাজে সেক্ষেত্রে অসুবিধা নেই, 4 হোক 5 হোক ডাজেন্ট ম্যাটার। বাট আমরা মানে আমাদের চাওয়াটা এটাই, বা আমাদের পক্ষ থেকে পরামর্শ এটাই যে আমরা শুধু A+-এর জন্য যে বাউন্ডারি, যেটা বাউন্ডারিটাকে আমরা টার্গেট করব না। যে 90 যদি বাউন্ডারি হয় তো 90-কে আমরা টার্গেট করবো না, আমরা টার্গেট করবো 100, যাতে করে আমার অ্যাটলিস্ট 98 99-এ গিয়ে আমরা মানে থামতে পারি। কাজে হ্যাঁ। ওরকম বড় টার্গেট করলে ইনশাল্লাহ আমাদের পক্ষে রিচ করা সহজ হবে। আর আমি যদি টার্গেটই করি 90, তো কোনো কারণে যদি মানে 1-1.5 ছুটে যায়, তাহলে কিন্তু আমার A+-এ মিস হয়ে গেল। কাজে আমরা টার্গেট রাখবো 100, ইনশাল্লাহ আমাদের পক্ষে হয়তো 98 99 ইভেন 100 হয়তো রিচ করা সম্ভব হবে। জি ভাই, অবশ্যই।
আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন স্ক্রিনে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এসএসসির সিলেবাসে গ্যাপ থাকা উচিত নয়, এটা একটা স্টেটমেন্ট যদিও, তো আসলে থাকা উচিত কিনা, না হলে কেন থাকা উচিত না, এই বিষয়টা একটা বার্নিং কোশ্চেন বলা যায়। যেমন আমি যদি বলি যে এসএসসিটা তো হচ্ছে একটা পরীক্ষা, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর যে হ্যাঁ আমি হচ্ছে আমার শিক্ষা জীবনের একটা অধ্যায় শেষ করলাম যে এসএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। কিন্তু এখানে তো আমার শিক্ষা জীবন শেষ না, বরং বলা যায় যে এরপরে আরো অনেক কিছুর শুরু। কাজেই আমি যদি এসএসসির সিলেবাসে যে বিষয়গুলো থাকে সেগুলো পরবর্তীতে আমি যা যা স্টাডি করব তার অনেকগুলোরই বেসিস বা একেবারে বেসিক যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন হিসেবে কাজ করে। কাজেই এখানে আমি যদি চিন্তা করি যে না আমাকে 80 মার্কস পেলেই হবে বা 90 মার্কস পেলেই হবে, আমি যদি সিলেবাসে কিছু কিছু জিনিস বাদ দিয়ে মনে করি যে হ্যাঁ আমি বাকিটুকু থেকেই অ্যান্সার করে A+টা পেয়ে যাব, তাহলে কিন্তু আসলে এই চিন্তা ভাবনাটা একটু ভুল পথে চালিত হচ্ছে। কারণ এই বেসিক গুলো বা ফাউন্ডেশন গুলো যদি আমাদের মজবুত না হয়, পরবর্তীতে আরো কঠিন জিনিস যখন আমাকে পড়তে হবে বা আরো সফিস্টিকেটেড বা আরো শক্ত কিছু যখন আমাকে মোকাবিলা করতে হবে, তখন কিন্তু আমি বিপদে পড়ে যাব। কাজেই আমি মনে করি এসএসসির যে সিলেবাস তাতে একেবারে তো গ্যাপ থাকা উচিত না, তো বলবোই, বরং তার সাথে যদি এই সম্পর্কে আরো বাড়তি জ্ঞান অর্জন করা যায় সেটাকেও বরং আমি সাপোর্ট করব। রাইট। আচ্ছা রাতুল, মনে হয় যে শিক্ষার্থীদের কাছে আমরা একটা বিষয় জানতে চাই। ধরো যে যদি সিনারিওটা এবার এরকম হয় যে মানে যেহেতু এবার মার্চ থেকে স্কুল কলেজ বন্ধ, কাজেই নাইনে তো ওরা পড়াশোনা করছে, যতটুকু পারছে নাইনে সিলেবাস স্কুল থেকে শেষ করছে। হ্যাঁ, টেনে তো পড়ানোর জন্য সময় পাইনি, কারণ জানুয়ারি মাস গেছে স্পোর্টসে, ফেব্রুয়ারি থেকে হয়তো ক্লাস শুরু হয়েছিল, হ্যাঁ। অল্প কিছুদিন ক্লাস হওয়ার পর মানে স্কুল বন্ধ। কাজে এখন যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্ত আসে যে এসএসসি পরীক্ষা হবে, কিন্তু হুম হুম। সিলেবাস কিছু কার্টেল করা হবে, কিছু সিলেবাস বাদ দিয়ে অল্প সিলেবাসে হবে। ছোট ছোট একটা সিলেবাসের তো পরীক্ষা হবে। সেক্ষেত্রে আমাদের এখানে যারা শিক্ষার্থী আছে, তো ওরা কোনটাকে পছন্দ করবে? মানে কার্টেল সিলেবাসে পরীক্ষা হলে ওরা কি কার্টেল সিলেবাসটা কি পড়ার জন্য মানে ইয়ে করবে, নাকি পুরা সিলেবাসের উপর দখল রাখাটা জরুরি মনে করে? মানে ওদের পারসেপশনটা কি একটু যদি তুমি নিয়ে নাও তাহলে মানে ভালো হয়। ওরা অলরেডি ওরা চ্যাট অলরেডি বক্সে চ্যাট বক্সে শিক্ষার্থীরা লিখতে পারো যে ফুল সিলেবাস নাকি ছোট সিলেবাস। ওরা অলরেডি লেখা শুরু করছে, আমাদের পোল থ্রো করার আগে লেখা শুরু করে দিয়েছে। রাইট। মানে এটা জাস্টিফাইড। আমি আসলে এই মানে এই যে সেমিনার গুলাতে আমি তো আগে খুব বেশি রেগুলার থাকতাম না, এখন তো মাঝে মাঝে থাকি, অল্প স্বল্প কথা বলি। আমি তো মূলত পর্দার আড়ালের মানুষ, কথাবার্তা খুব একটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তারপর এখন পরিস্থিতির কারণে বলতে হচ্ছে বা আসতে হচ্ছে সামনে। একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, যে আমাদের সামনে সুযোগ থাকা সত্ত্বেও আমাদের এই জেনারেশন যারা, এই প্রজন্ম যারা, এরা কিন্তু সেই সুযোগগুলো আসলে মানে কাজে লাগাতে রাজি না। মানে আমি বলতে চাচ্ছি, যেমন কিছুদিন আগে আমরা বললাম তোমরা কি অটো পাস চাও নাকি পরীক্ষা দিয়ে পাস চাও। তো অটো পাসের ব্যাপারটা কিন্তু ওরা চাইতে পারতো, ঠিক আছে, কষ্ট নাই, পরিশ্রম নাই, পড়াশোনা নাই, অটো পাস নিয়ে নিলে তো হয়ে গেল। কিন্তু ওরা কিন্তু চায় নাই, ওরা কষ্টটাকে বেছে নিছে, যেটা খুবই পজিটিভ একটা সাইন আমি মনে করি। আবার এই সিমিলার এখন আমি বললাম যে কার্টেল সিলেবাসে পরীক্ষা হবে আর ফুল সিলেবাসে পরীক্ষা, মানে কার্টেল সিলেবাসে যদি পরীক্ষা হয়, গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা আসে, সেক্ষেত্রে তোমরা কি করবা? কার্টেল সিলেবাসই পড়বা নাকি ফুল সিলেবাস পড়বা? ফুল সিলেবাসের উপর দখল রাখবা? তো দেখো এখন মানে নিজের কষ্ট তারা মেনে নিবে, কিন্তু স্টিল দেন তারা সবাই কিন্তু এখানে ফুল সিলেবাসের ব্যাপারে কিন্তু বলতেছে। এইটা আমার কাছে মানে খুবই ভালো লাগে যে তারা মানে অনেকটা মানে চ্যালেঞ্জ ওরিয়েন্টেড, না চ্যালেঞ্জ দিতে তারা রাজি, মানে কোনো কিছু শর্টকাটে করবে, কোনো কিছু ইজিলি পেয়ে যাবে, এই ধরনের আসলে মানসিকতা নাই। এটা খুবই ভালো, এটা খুবই ভালো। এটা আমাদের এই জেনারেশন বা এই শিক্ষার্থীদের আমি মনে করি খুব একটা পজিটিভ মেন্টালিটি, যেটা আমাদের সামনের দিনের বাংলাদেশকে বিভিন্ন রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে, বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও যে আমরা মানে পরিপূর্ণ মানে সবকিছু ঠিক রেখে আগাইতে পারবো, সবকিছু ঠিক রেখে আমরা সামনের দিকে যেতে পারবো, তার একটা নমুনা বা নিশানা এরা, আমার কাছে মনে হয়। মানে এদের এই ধরনের রেসপন্স দেখে আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো এটা তো রাতুল তো বললোই। আসলে বিষয়টা হলো যে যেহেতু মানে আমাদের ক্লাস 9 থেকেই সায়েন্স আর্টস কমার্স এর যে বিষয়টা, এই ভাগাভাগিটা শুরু হয়, যেহেতু আমরা উদ্ভাস মূলত যেহেতু সায়েন্স নিয়ে ডিল করা, উদ্ভাস উন্মাস, তো সেই হিসেবে সায়েন্সের জায়গাটা থেকে আমরা যদি বলি, তো সায়েন্স আর্টস কমার্স যেহেতু ক্লাস 9-এ প্রথম ভাগাভাগি হয়, ক্লাস 8-এও আমরা সায়েন্সের পড়ি, বাট সেটা সিটে ফোটা অল্প স্বল্প পড়ি। তো 9-এর থেকে যে সায়েন্স শুরু হলো, এই সায়েন্সেরই কিন্তু কন্টিনিউশন হলো ফার্দার 11 12 বা ফার্দার এরপরে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটি, যেটা আমরা বলি না কেন, সায়েন্স যদি আমাদের পড়তে হয় তাহলে তার রুট কিন্তু হলো 9 10 এবং হ্যাঁ, বা এসএসসি অবশ্যই। সিলেবাস, তাই না? তো কাজেই এই এই যে রুট, শিকড় যেটা, হ্যাঁ, শিকড় যদি দুর্বল হয়, তো সেই ক্ষেত্রে আসলে বাকি কাণ্ড শাখা প্রশাখা শক্তিশালী হওয়ার কোনো সুযোগই নাই, কিন্তু শিকড়ই দুর্বল। কাজেই এখন পরীক্ষা আসলে অল্প সিলেবাসে হলো নাকি পূর্ণ সিলেবাসে হলো, এটা আসলে ডাজন্ট ম্যাটার।
আমি হয়তো অল্প সিলেবাসে পরীক্ষা হইলে অল্প সিলেবাসটুকু আমি পড়ে প্রিপারেশন নিয়ে রেজাল্ট আমার ভালো করব বা ভালো করতে পারবো, এবং সেটা করতে হবে অবশ্যই, কোনো সন্দেহ নাই, রেজাল্টের যেটা একটা ইম্পর্টেন্স আছে। কাজেই অল্প সিলেবাসে পরীক্ষা যদি হয় তাহলে আমরা ওই ওই অল্প সিলেবাসটুকু অবশ্যই পড়বো, পরীক্ষা ভালো করব, কিন্তু এর মানে এই না যে বাকি সিলেবাসটুকু আমরা বাদ দিব। বাকি সিলেবাসটুকু আমাদের দখলে রাখতে হবে, তা না হলে ওই যে আমার শিকড় দুর্বল হয়ে যাবে, যেই যেই দুর্বল শিকড়ের কারণে পরবর্তীতে আমাদের যে ইন্টারমিডিয়েট লাইফ, দেন তার পরবর্তী ভর্তি পরীক্ষা, তার পরবর্তী ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি বা হোয়াট এভার, পিওর সায়েন্স পড়া বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বিভিন্ন রকম সাবজেক্টের আমরা, বা পিওর ফিজিক্স, পিওর কেমিস্ট্রি নিয়ে যেমন পড়ার ইচ্ছা পোষণ করি, সবখানে কিন্তু একটা গ্যাপ রয়ে যাবে, এবং আমার আমার সব জায়গাতে গিয়েই কিন্তু আমার জন্য মানে কঠিন বা কষ্টকর হয়ে যাবে, যেটা যেই গ্যাপটা আসলে কখনো মেকআপ করা হয়তো পসিবল হবেও না। কাজেই পরীক্ষা অল্প সিলেবাসে হোক আর পূর্ণ সিলেবাসে হোক, যেটাই হোক না কেন, পরীক্ষায় ভালো করে তো অবশ্যই আমাদের টার্গেট রাখতে হবে, পাশাপাশি এই টার্গেটও রাখতে হবে এসএসসি যেহেতু একদম মৌলিক, একদম প্রাইমারি, একদম রুট লেভেলে, কাজে এইখানে যে সিলেবাসটুকু আছে সেই সিলেবাসটুকুর উপর পরিপূর্ণ দখল আমাদের রাখতে হবে। হ্যাঁ, সেটা বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে সেখানে তো অবশ্যই। আর বাংলা ইংরেজি তো আমরা মোটামুটি আগে থেকেই পড়ে আসতেছি, বা বাংলা ইংরেজি সমাজ ধর্ম, এই যে বিষয়গুলো সেগুলো তো আমরা আগে থেকেই কম বেশি পড়ে আসতেছি। সেখানে সেখানেও মানে সেখানে আসলে এমনিতে গ্যাপ থাকবে না, কারণ সেখানে যা কন্টেন্ট বা যা সিলেবাস আছে সেগুলো আমরা মোটামুটি আমাদের আগে থেকেও পড়া আছে, বা এখানেও যতটুকু সিলেবাস আছে অল্প সময় পড়াশোনা করলে মোটামুটি কভার হয়ে যায় বা হয়ে যাবে। কিন্তু আমি বিশেষ করে হলেও সায়েন্সের। আসলে ভাইয়া তাই করতাম, যে বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট গুলো যেগুলো, সেগুলোতে যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার আছে, কিংবা হচ্ছে ভিতর থেকে জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, বিশেষ করে আমি অতিরিক্ত গুরুত্ব দিব হচ্ছে গণিত এবং উচ্চতর গণিতের উপরে। কারণ এরপরে যত একটা জিনিসের ডিপে ঢুকতে হবে, তত আমাদের এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো বেশি করে সামনে আসবে। আমরা ইন্টারে উঠলেই দেখতে পাবো যে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে আমাদেরকে প্রচুর বিভিন্ন ধরনের গাণিতিক প্রক্রিয়া কাজে লাগাতে হয়। তারপর আমরা যখন আরো উপরের ক্লাসে উঠবো, আমরা যখন ভার্সিটিতে উঠবো, তখন দেখা যাবে যে মোটামুটি এই ধরনের যত সাবজেক্ট আছে সবই আমাদেরকে হচ্ছে ম্যাথমেটিক্স এর উপরে ভিত্তি করে শেখানো হচ্ছে, বা এই ম্যাথমেটিক্যাল প্রক্রিয়াগুলো আমাদের খুব কাজে লাগছে। তো কাজেই ভাইয়া যেটা বললেন সেটার সাথে আমি পুরোপুরি একমত, যে আমার বাকি যে সাবজেক্টগুলো আছে, বাংলা কিংবা সামাজিক বিজ্ঞান কিংবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেগুলো আমরা আমাদের মতো করে পড়ে যাব, এবং আমাদের যতটুকু জ্ঞান অর্জন করা দরকার সেটা তো আমরা অবশ্যই করব। তবে বাড়তি গুরুত্ব দিব হচ্ছে এই বিষয়গুলোর উপরে, যেগুলো ভবিষ্যতে আমাদের হচ্ছে অন্যান্য সাবজেক্ট পড়তে আরো বেশি বেশি কাজে লাগবে। হ্যাঁ, আমি এবার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অধিকাংশ স্টুডেন্টরা মতামত দিচ্ছে, ভাইয়া সায়েন্স ফুল সিলেবাসে হোক কিন্তু অন্যান্য সাবজেক্টে কিছু সিলেবাস কমাইলেও কোনো ক্ষতি নাই, মানে এই ধরনের একটা পারসেপশন ওদের মধ্যেও আছে। হুম। হ্যাঁ ভাইয়া। কাজে এটা তো আমরা বুঝতে পারছি যে আমরা সিলেবাস গ্যাপ রাখা ঠিক হবে না, সামহাও যত প্রতিকূলতায় আসুক আমাদের এই গ্যাপটা যে কোনো ভাবে মেকআপ করতেই হবে। মানে আমার এখন যে অবস্থা চলতেছে এই অবস্থা যদি আরো লম্বা সময় কন্টিনিউ করে, স্কুলে যদি একটা ক্লাস আর নাও হয়, স্টিল দেন আমার কোনো গ্যাপ থাকা যাবে না, গ্যাপ থাকা উচিত না আমি মনে করি। হ্যাঁ, কাজে সেভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের সামনের দিকে আগাইতে হবে, যাতে করে আমরা মানে কোনো রকম গ্যাপ না রেখে আমরা সামনে আগাইতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই। তো এটা অধ্যায় ভিত্তিক আর রিভিশন ক্লাসের ব্যাপারটা মনে হয় চলে আসছে। রাতুল, হ্যাঁ ভাইয়া, বলো, তুমি কিছু বলতে চাচ্ছিলা? আমি এটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম যে অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাস কেন জরুরি। এটা হচ্ছে যে কোনো কিছু করার জন্যই আমাদের সাম কাইন্ড অফ একটা গাইডলাইন দরকার হয়, বা কোনো ধরনের একটা দিক নির্দেশনা দরকার হয়। কারণ যদি একেবারে দিক নির্দেশনাহীন যদি আমরা সবকিছু করে ফেলতেই পারতাম, বা আমরা আমাদের সবার যদি পার্সোনাল ডিসিপ্লিন এতটাই স্ট্রং থাকতো, তাহলে সত্যিকার অর্থে কিন্তু হচ্ছে প্রতিষ্ঠানের কোনো দরকার পড়তো না। আমি তো একটা স্টুডেন্টকে বলতেই পারতাম যে তোমাকে এতগুলো বই দিলাম, তুমি কিন্তু নিজের মতো করে এগুলো পড়ে ফেলো, পরে তুমি হচ্ছে পরীক্ষাটা দিয়ে ফেলো বা সিলেবাসটা শেষ করে পরীক্ষা দিয়ে ফেলো। তো সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। কারণ আমরা যখন কোনো একটা কিছু পড়া শুরু করি বা রিভিশন দেওয়া শুরু করি, আমাদেরকে অনেক কিছু বুঝাতে হয়, একটা গাইড দিতে হয়, বা সেটার অনুযায়ী হচ্ছে চর্চা করতে হয়। তো এই জন্য নিজে থেকে, যেমন আমার কথা যদি বলি, আমি যখন নিজে থেকে কোনো একটা কিছু রিভিশন দিতে বসতাম, তখন অজান্তেই যে বিষয়গুলো হচ্ছে আমার পছন্দ, কিংবা যে বিষয়গুলো ধরা যাক আমি বেশি পারি, সেগুলোর দিকেই বারে বারে নজর চলে যেত, সেগুলোর দিকেই চোখ চলে যেত। তো সব অধ্যায় যেখানে আমার হয়তো ব্যক্তিগত দুর্বলতা ছিল বা খুব ভালো করে হয়তো শেষ হয়নি, সেগুলো কিন্তু রিভিশন দিতে আগ্রহটাও একটু কম থাকতো, মনে হতো যে একটু কঠিন বিষয় একটু পরেই দেখি। তো অধ্যায়ভিত্তিক রিভিশনটা যদি একটা সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে রুটিন মেনটেন করে করা হয়, আমি যদি সুন্দর মতো সেই রুটিনটা ফলো করি, তাহলে আমার এই ব্যক্তিগত প্রেফারেন্সের ব্যাপারটা কিন্তু এখানে আর থাকলো না। আমি সত্যি সত্যি হচ্ছে পুরো সিলেবাসটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত
পুঙ্খানুপুঙ্খ রূপে একটা ফলো করার কিংবা হচ্ছে রিভিশন দেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছি। রাইট। তো এদিক থেকে আমার মনে হচ্ছে যে অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাসটা আসলে এই পার্সপেক্টিভ থেকে খুবই ভালো একটা ভূমিকা রাখতে পারে। না ঠিক আছে, মানে তুমি তো খুবই সুন্দর একটা পয়েন্ট বলছো, মানে কাইন্ড অফ একটা অব্লিগেশনের মধ্যে, একটা বাধ্যবাধকতার মধ্যে অব্লিগেশনের চলে মধ্যে আসে, পড়ে। হ্যাঁ, হ্যাঁ। অব্লিগেশনের মধ্যে চলে আসতে হচ্ছে। মানে এখানে আমার আমার কোনো চয়েস নাই এক অর্থে। আচ্ছা, আর এবার মানে স্টুডেন্ট বা অভিভাবক যারা আছেন তারা তো অলরেডি জানেন যে আমাদের এবারের যে প্রথম পর্ব, যেটা অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাস, প্লাস হলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, প্লাস হলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট, যেটা আর কি আমাদের অন্যান্য বছর, গত বছরগুলিতে আমরা যে এসএসসি মডেল টেস্ট প্রোগ্রাম আমরা থ্রো করি, সেখানে কিন্তু এরকম কোনো পর্ব থাকে না। হ্যাঁ। ওইখানে আপনারা দেখেছেন যে ওখানে আমরা হাফ সিলেবাস মডেল টেস্ট নেই, সেখানে প্রশ্ন ব্যাংক প্রোভাইড করে আমরা স্টুডেন্টদেরকে, আর এরপর একটা ফুল সিলেবাস মডেল টেস্ট, কিছু হয়তো সলিউশন ক্লাস থাকে, অল্প সংখ্যক 5-7টা সলিউশন ক্লাস থাকে। মানে এত এক্সটেন্সিভ রিভিশন ক্লাস এবং এক্সটেন্সিভ মডেল টেস্ট চ্যাপ্টার ওয়াইজ এত বড় পরিসরে কিন্তু আমাদের মানে প্রোগ্রাম কোনো বছরই ছিল না। এই বছর কেন এই ধরনের প্রোগ্রাম আমাদের পক্ষ থেকে প্ল্যান করা, এটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারতেছেন। মানে এটা বাস্তবতার প্রেক্ষিতে এবং মানে সিচুয়েশন ডিমান্ড মাথায় রেখে আসলে। কারণ হলো যে স্কুলে তো বললাম যে মার্চ মাসের মাঝামাঝি স্কুল বন্ধ হয়ে গেছে, স্টুডেন্টদের প্রিপারেশন তো আসলে খুবই অল্প হয়েছে। ক্লাস 10-এ ওদের যে প্রিপারেশনটা হয়, প্রি টেস্ট পরীক্ষা থাকে, টেস্ট পরীক্ষা থাকে, এইসব উপলক্ষে ওদের যে সিলেবাসের একটা বারবার রিভিশন হয়, সেই রিভিশন তো ওদের এবার সম্ভব হয় নাই। তো যে কারণে অধিকাংশ স্টুডেন্টেরই বড় একটা গ্যাপ রয়ে গেছে। তো যে গ্যাপটা আমরা তো একটু আগে আলোচনা করতেছিলাম যে সেই গ্যাপটা থাকা উচিত না, হ্যাঁ, কাজেই সেই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের এই মানে এই অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাসটাকে সামনে নিয়ে আসা। যে অন্যান্য বছর হয়তো যেখানে মানে যেই বছরগুলিতে বা সামনের বছরগুলিতেও যদি অবস্থা স্বাভাবিক থাকে আল্লাহ চাইলে, তো সেক্ষেত্রে হয়তো আমাদের এই ধরনের প্রোগ্রাম প্রয়োজন হবে না, বা এই ধরনের প্রোগ্রাম হয়তো থাকবেও না আমাদের পক্ষ থেকে, উদ্ভাসের পক্ষ থেকে। স্পেশালি এবছর সময় বা বাস্তবতা পরিস্থিতি সবকিছু মাথায় রেখে আমাদের পক্ষ থেকে এরকম একটা মানে পর্ব ডিজাইন আমাদের পক্ষ থেকে করতে হয়েছে, বিকজ এটা স্টুডেন্ট গার্ডেনদের পক্ষ থেকে যেমন ডিমান্ড ছিল, রিকোয়েস্ট ছিল, পাশাপাশি আমরাও ফিল করছি যে না, একটা লম্বা সময় ধরে স্টুডেন্টরা স্কুলের টাচ থেকে বাইরে, তাদের স্কুলে যে বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে যে প্রিপারেশন হয় বা রিভিশন হয় বারবার, সেই রিভিশনটা হওয়ার তাদের সুযোগ হয় নাই। কাজে এবার চ্যাপ্টার ওয়াইজ রিভিশনটা যদি আমরা স্মুথলি করতে পারি, তাহলে স্কুলের যে গ্যাপটা প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা হইলে ওদের থাকতো না, কিন্তু না হওয়ার কারণে যে গ্যাপটা এখন রয়ে গেছে, বা ক্লাস হইলে হয়তো এই গ্যাপটা থাকতো না, কিন্তু ক্লাস না হওয়ার কারণে এখন যে গ্যাপটা রয়ে গেছে, সেই গ্যাপটাতে তারা মেকআপ করতে পারে। মানে সেই উদ্দেশ্যেই কিন্তু অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাস আমরা মানে এখানে প্রপোজ করছি বা প্ল্যান করছি। এবং যেই যেই পর্বটা এবার একদমই আনকরা, একদমই নতুন, মানে আমরা অন্য কোনো বছর, হ্যাঁ, হয়তো সামনেও কোনো বছর যদি মানে পরিস্থিতি এরকম খারাপ না হয়, স্বাভাবিক পরিস্থিতি থাকে, তাহলে সামনে হয়তো কোনো বছর আমরা এই ধরনের প্রোগ্রাম বা পর্ব থ্রো করবো না। কাজে এটা আমি মনে করি যে স্টুডেন্ট গার্ডিয়ানদের ডিমান্ডের প্রেক্ষিতে, পাশাপাশি আমরাও সিচুয়েশনটা রিড করে, সিচুয়েশনকে মানে রিয়েলাইজ করে আমরা এই ধরনের একটা পর্ব থ্রো করছি, যেখানে রিভিশন ক্লাস থাকবে চ্যাপ্টার ওয়াইজ, যাতে করে ওই যে গ্যাপটুকু রয়ে গেছে সেই গ্যাপটুকু যাতে বিলকুল না থাকে, কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে যাতে ওরা সামনের দিকে আগাইতে পারে, সেই উদ্দেশ্যেই চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস। কাজে এটা এমন আর ব্যাখ্যা করা দরকার নেই, গার্ডিয়ান স্টুডেন্ট যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু মানে কেন এবার এটা বেশি জরুরি, কেন হ্যাঁ। এবার এটা নতুন করে আমাদের পক্ষ থেকে থ্রো করা, এবং কেন এবার এটার মানে এটার এত বেশি জরুরি কেন এবার। জি ভাইয়া। আর আমাদের এই প্রোগ্রামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস। এটা তো এটা আমাদের প্রোগ্রামের নামের মধ্যেও এটা আলাদা করে উল্লেখ করা যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসটা। তো হ্যাঁ। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি নিজের কথা যদি বলি যে আমিও পরীক্ষার আগে প্রচুর পরিমাণে হচ্ছে বিগত বছরের প্রশ্ন এগুলো অ্যানালাইসিস করেছিলাম এবং এই প্রশ্নগুলো সলভ করেছিলাম। আমাকে কিভাবে হেল্প করেছিল সেটা, একে তো হচ্ছে একটা হচ্ছে জানার জন্য পড়া, যে আমার এই বেসিক গুলো কাজে লাগবে ভবিষ্যৎ জীবনে, এজন্য আমি ভালো করে পড়বো, জানবো, বুঝার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে আমাকে যেহেতু একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, প্রত্যেকটা পরীক্ষারই কিছু নিয়ম কানুন থাকে, প্রত্যেকটা পরীক্ষারই কিছু ধরন থাকে এবং কিছু সার্টেন প্যাটার্ন ডেভেলপ করে ওভার দ্য ইয়ার্স। তো বোর্ড প্রশ্ন যখন আমি অ্যানালাইসিস করেছিলাম এবং বোর্ডের প্রশ্নগুলো সলভ করেছিলাম প্রিভিয়াস ইয়ারের, তখন ওই প্রশ্নগুলো সলভ করতে করতে ওই প্রশ্নগুলো, ওই যে লিমিটেড সময়টা বোর্ড পরীক্ষার, সেই সময়ের মধ্যে কিভাবে উত্তর করতে হয়, কি ধরনের প্রশ্ন নর্মালি টিচাররা করে থাকেন, কারণ একটা প্রশ্ন দেওয়ার জন্য তো একটা নির্দিষ্ট পরিমাণ সময় বরাদ্দ থাকে অন অ্যাভারেজ, ওইটুকু সময়ের মধ্যে আসলে একজন শিক্ষার্থীর পক্ষে সুন্দরভাবে কতটুকু উত্তর তুলে ধরা সম্ভব, এগুলো বিবেচনা করে যেহেতু আমাদের বোর্ডের শিক্ষকরা প্রশ্নগুলো করে থাকেন, কাজেই সেটার একটা সুনির্দিষ্ট প্যাটার্ন ডেভেলপ হয় অনেক বছর ধরে যখন পরীক্ষাগুলো হয়। কাজেই এই বোর্ড প্রশ্ন অ্যানালিসিসটা এই দিক থেকে খুবই ভালো হেল্প করতে পারে বা অনেক বেশি পরিমাণে হেল্প করতে পারে, যে পরীক্ষার ধরনটা বুঝে
স্পেসিফিক্যালি ওই পরীক্ষাটায় বেশি ভালো করার জন্য একটা সুনির্দিষ্ট প্রস্তুতি নিতে। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিসটা খুবই হেল্পফুল। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তুমি মানে ঠিক পয়েন্টগুলাই বলছো। এর বাইরে অন্যান্য বছর আমাদের সামনে স্টুডেন্টরা যেমন বিভিন্ন প্রকাশনীর পক্ষ থেকে টেস্ট পেপারস বের হয়, হ্যাঁ, স্টুডেন্টরা ওই টেস্ট পেপারসগুলো দেখে বিভিন্ন স্কুল সেগুলা টেস্ট পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন বোর্ডের প্রশ্ন ওরা মানে দেখতে পারে, সলভ করতে পারে। যার কারণে ওদের একটা পারফেক্ট ধারণা হয় বা প্রিপারেশনটা আরো স্মুথ হয়। কিন্তু এবছর তো টেস্ট পরীক্ষা হয়ও নাই, কাজে টেস্ট পরীক্ষার প্রশ্ন বা টেস্ট পেপারস যেগুলো বের হয় সেগুলো তো হয়তো মার্কেটে বের হয় না বা হবেও না হয়তো। কাজে এখানে কিন্তু একটা গ্যাপ স্টুডেন্টদের রয়ে যাবে। তো সেই গ্যাপটা যাতে না থাকে সেই জন্য আমরা বিগত 5 বছর মানে নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে যে 5 বছর পার হচ্ছে, এই বিগত 5 বছরের বোর্ড মানে 9টা বোর্ড, 9টা যে শিক্ষা বোর্ড আছে 9টা শিক্ষা বোর্ডের সমস্ত প্রশ্ন, সব সাবজেক্টের সমস্ত প্রশ্ন এবং নমুনা উত্তর সহ আমরা ওদেরকে প্রোভাইড করব। মানে একটা হলো নমুনা উত্তর সহ প্রোভাইড করব, এটা তো আছেই, পিডিএফ আকারে ওরা অনলাইনে পাবে। আর এর বাইরে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদের যে রিভিশন ক্লাস যেগুলি হবে, ওই রিভিশন ক্লাসগুলির মধ্যে যে ছোট ছোট সিলেবাস থাকবে, যেমন কোনো সাবজেক্টে একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার করে হয়তো মানে সিলেবাস থাকবে। তো ওই পার্টিকুলার ওই সিলেবাসটুকুর মধ্য থেকে বিগত 5 বছরে কোন বোর্ডে কি ধরনের প্রশ্ন আসছে, ক্লাসের মধ্যে আমরা সেই প্রশ্নগুলোকে সামনে এনে সেগুলো অ্যানালাইসিস করব। কাজেই সেই অ্যানালাইসিস দ্বারা একে তো হলো যে কি ধরনের প্রশ্ন আসে সেরকম একটা ধারণা হবে, এই প্রশ্ন কিভাবে ফেস করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, টিচার সেই সম্পর্কে ধারণা দিবে। পাশাপাশি এই বছর এটা রেসপেক্টে এখান থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে তারও একটা মানে 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 আগাম ধারণা বা সম্ভব একটা ধারণা কিন্তু এই অ্যানালাইসিস থেকে পাওয়া যাবে। কাজেই ওই যে একটা গ্যাপ, স্টুডেন্টদের টেস্ট পেপার সামনে না থাকার কারণে, টেস্ট পরীক্ষা না দেওয়ার কারণে যে একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপটা আশা করি আমাদের এই যে অ্যানালাইসিস যে পর্বটা, মানে একটা হলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসের মধ্যে, আর একটা হলো আমরা ওই বোর্ড প্রশ্নগুলা সলিউশন সহ বিগত 5 বছরের যে বোর্ড প্রশ্ন সেগুলো আমরা স্টুডেন্টদেরকে পিডিএফ নোট আকারে প্রোভাইড করব। কাজে এই এর ফলে কি হবে, ওদের যে টেস্ট পেপারসের কারণে যে একটা গ্যাপ তৈরি হতো সেই গ্যাপটা ইনশাল্লাহ তৈরি হবে না, এবং ওরা একটা পারফেক্ট ধারণা নিয়ে, কিভাবে মানে বোর্ড প্রশ্নগুলো প্যাটার্ন কি, কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে অ্যান্সার করলে পরীক্ষক খুশি হন বা ফুল মার্কস দিবেন, এই যে বিষয়গুলি সবগুলা বিষয়কে সামনে এনে আমরা যেহেতু ওদেরকে প্রশ্ন এবং সলিউশনগুলো প্রোভাইড করব, আশা করি ইনশাল্লাহ এটা ওদের জন্য খুব কাজে লাগবে এবং ওদের যে গ্যাপটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেই গ্যাপটা ইনশাল্লাহ তৈরি হবে না। আর আরেকটা বিষয় একটু এখানে বলি, সেটা হচ্ছে রিভিশন ক্লাসের যে ব্যাপারটা এখানে আসলো। আমরা তো অনলাইনে এবছরই মানে খুব জোরে সোরে আলহামদুলিল্লাহ উদ্ভাস উন্মেষ আমাদের কার্যক্রমগুলো চলতেছে। ফিজিক্যাল অপারেশনের মধ্যে তো অনলাইনে যে কিছু কিছু বিশেষ সুবিধা আছে, এটা ফিজিক্যাল অপারেশন কখনোই সম্ভব না। যেমন এই যে রিভিশন ক্লাসগুলো আমরা নিব, যদি এটা একটা লাইভ, সশরীরে গিয়ে যদি একটা ক্লাস করতে হতো, তখন কিন্তু এই ক্লাসটা স্টুডেন্টরা একবারে বেশি দ্বিতীয়বার দেখার সুযোগ ছিল না। হ্যাঁ, কাজেই কিন্তু এখানে কিন্তু অনলাইনের ক্ষেত্রে রাতুল তুমি আমার থেকে আরো ভালো বলতে পারবা যে অনলাইনের ক্ষেত্রে আসলে ক্লাসের যে সুবিধাগুলা সেগুলো তুমি যদি ওদেরকে একটু বলো তাহলে হ্যাঁ, হয়তো আমি ওরা একটু বলে দিচ্ছি ভাইয়া। আমি ইনফ্যাক্ট হচ্ছে একটু দেখিয়েও দিব একটু পরে আমি বলতে বলতে। সেটা হচ্ছে যে প্রথমত আমরা ডিজিটাল ক্লাসে বেশ কিছু বাড়তি সুবিধা পাই নর্মাল ক্লাসের তুলনায়। যেমন আমি দুই একটা ছোটখাটো জিনিস একটু সবাইকে মনে করিয়ে দেই, বা একটু দুই একটা জিনিস আমি যদি দেখাই, সবাই যদি একটু দেখতে চায়। সেটা হচ্ছে আমি একটা স্ক্রিন শেয়ার করছি এখন, সেখানে আমি দুই একটা ছোটখাটো জিনিস একটু দেখাবো। যেমন ধরা যাক আমি চলতরিতের একটা ক্লাস নিচ্ছি। তো চলতরিতের ক্লাস নেওয়ার সময় তখন আহ, যদি আমার কোনো সার্কিট দেখানোর প্রয়োজন পড়ে বা কোনো এরকম অ্যানালাইসিস দেখানোর প্রয়োজন পড়ে, সেটা কিন্তু খুব সহজেই আমি এখানে রিয়েল টাইমে দেখিয়ে দিতে পারি এরকম অনলাইন টুল ইউজ করে। সো আমি এরকম একটা চলতরিতের ক্লাস আমি কিন্তু এই টুলটা ইউজ করে একদম রিয়েল টাইমে দেখিয়ে দিতে পারি যে কোথায় কি চেঞ্জ করলে কি সমস্যা হয় বা কোথায় কি পরিবর্তন হয়, কারেন্টের সাথে ভোল্টেজের কি সম্পর্ক, রেজিস্ট্যান্স কোথায় চেঞ্জ করলে কোন জায়গাটায় গিয়ে তার প্রভাব পড়ে এরকম। তো ফিজিক্যাল ক্লাসে এই জিনিসগুলো আগে আমরা করতে পারতাম না, বোর্ডে ছবি এঁকে এঁকে দেখাতাম, একটা হিসাব শেষ করে তারপর হয়তো আরেকটা হিসাব করতে হতো। তো এখন এটা আসলে বলবো যে এই ডিজিটাল ক্লাসরুমে যেহেতু আমাদেরকে পদার্পণ করতে হয়েছে, তাতে কিছু দিক থেকে হয়তো অসুবিধা হয়েছে যে আমি সশরীরে না হয় স্টুডেন্টের সামনে উপস্থিত রইলাম না, কিন্তু বাড়তি অনেক সুবিধাও পাচ্ছি আমি, যে আমি যে কোনো অনলাইন টুল ইউজ করে এই জিনিসগুলো একদম হাতে হাতে দেখিয়ে ফেলতে পারি। এটা একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে একটা ফিজিক্যাল ক্লাস আমি একবার নিয়ে ফেললে সেটা কিন্তু নিয়ে ফেললাম, এটা আর ফেরত পাওয়া যাচ্ছে না। আর অনলাইন ক্লাসগুলো যেহেতু রেকর্ড হয়ে থাকে, কাজেই সেখান থেকে আমরা কিন্তু পরে আবার ওই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারি, বা পরে যে কোনো সময় দরকার পড়লে সেই ক্লাসগুলো আমরা আবার রিভিউ করতে পারি। এই সুবিধাটাও আমাদের এখানে থেকে যাচ্ছে। তো এই সুবিধাগুলোর পাশাপাশি আরো যেটা বাড়তি সুবিধা অনলাইন ক্লাসের, সেটা হচ্ছে যে নোট তুলতে পারার যে ব্যাপারটা,
আমার যদি কখনো নোট তুলতে সমস্যা হয়, বা আমি যদি হচ্ছে টিচারের কথা ফলো করতে গিয়ে, কারণ অনেকে থাকে যে যারা হয়তো নোট তুলতে গেলে টিচারের কথা হয়তো ঠিকভাবে খেয়াল করতে পারবে না, আবার অনেকে হয়তো যে টিচারের কথা ঠিকভাবে খেয়াল করলে আবার ভালো মতো নোট তুলতে পারবে না। তো এই সমস্যাগুলো হচ্ছে ফিজিক্যাল ক্লাসের একটা কমন প্রবলেম। আর টিচার বোর্ডে একবার লিখে যখন মুছে ফেলেন সেটা আর ফেরতও পাওয়া যায় না। তো এই সবগুলো সমস্যারই সমাধান আসলে ডিজিটাল ক্লাসে আছে। যে টিচার যেই জিনিসটা পড়াচ্ছেন বা যে পিডিএফটাতে অ্যানোটেট করে পড়াচ্ছেন, সো সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস নোট হিসেবে একটা অ্যানোটেটেড পিডিএফ হিসেবে কিন্তু ডাউনলোড করতে পারি। তো এগুলো আমি চাইলে একটু দেখিয়ে দিতে পারি। আমি লগ ইন করে তারপর জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। সো এই যে এখানে লেকচার যে আছে তার মধ্যে আমি যদি পাস্ট লেকচারে যাই, তাহলে এখানে যে বিভিন্ন লেকচার গুলো দেখতে পাচ্ছি তার মধ্যে আমি যে পিডিএফ ক্লাস নোটের কথা বলছিলাম, এই স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করলে সেই ক্লাস নোট গুলো আবার দেখা যায়। আর রিপ্লে ভিডিওতে ক্লিক করলে পুরো ভিডিওটাই আবার হচ্ছে রিপ্লে হয়। তো কাজেই তার মধ্যে টিচার যত টুল ইউজ করে, যত ভাবে, যত সুন্দর করে ক্লাসটা উপস্থাপন করেছিলেন, সেটার যে কোনো অংশ আবার চাইলেই একদম চাহিদা মতো রিভিউ করা যাবে, যেহেতু ক্লাসগুলো থেকে যাচ্ছে। কাজেই অনেক সময় আমাদের যখন পরে আমরা নিজেরা একা একা পড়ি, তখন কিন্তু মনে হয় যে ক্লাসের এই অংশটা যদি আবার একটু দেখতে পারতাম তাহলে ভালো হতো, আমি মিলিয়ে নিতে পারতাম, কিংবা ওই অংশে টিচার কি বলেছিলেন সেটা যদি একটু মনে করতে পারতাম তাহলে অনেক উপকার হতো। তো সেই সবগুলো সুবিধাই হচ্ছে আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে পাওয়া যাচ্ছে। যেমন আমি যে কোনো একটা যদি ক্লিক করি, যেমন এটা কেমিস্ট্রির একটা রেগুলার ক্লাস ছিল। তো এখানে কেমিস্ট্রিতে টিচার যা যা পড়িয়েছেন, এই যে খুব সুন্দর করে, আগে তো বোর্ডে এই জিনিসটা সম্ভব ছিল না, এখানে একদম সুন্দর করে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আঁকা, সেই সেলটার মধ্যে সেলের রিয়াকশন কি হচ্ছে, কোন প্রকোষ্ঠে কি হচ্ছে, হাফ রিয়াকশন কোনটা, তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা। এবং পাঠ্য বইয়ের চেয়েও খুব গুছানো করে একদম প্রিসাইজলি এই জিনিসগুলো এখানে উপস্থাপন করা। কাজেই এই পিডিএফ নোটটা কিন্তু স্টুডেন্টের কাছে থেকে যাচ্ছে, যে কোনো সময় চাইলেই এটা কনসাল্ট করা যাবে, সেই ক্লাসের কথাটা তখন মনে পড়ে যাবে, নিজে পারফেক্টলি নোট তুলতে পারার কোনো ঝামেলাই নেই, খুবই সুন্দর ডায়াগ্রাম দিয়ে এখানে জিনিসগুলো বুঝানো। তো এটা ডাউনলোড করে অফলাইনেও ইউজ করা যাবে, যে সবসময় অনলাইনে ইউজ করতে হবে তাও না। আবার স্টুডেন্ট যদি চায় যে আমি পুরোনো ক্লাসটা আবার দেখব, তাহলে এই ক্লাসটাই আমি চাইলে এই ভিডিওটা রিপ্লে করতে পারি। এই ভিডিও রিপ্লে করে আমি যে অংশটাতে যে আমার কনফিউশন ছিল বা আমি যে অংশটা আবার দেখতে চাই, আমি ওই অংশে চলে গেলাম, তাহলে ওই অংশটার ভিডিওটা আবার রিপ্লে হবে। যেমন এখানে সেলের মধ্যে যে কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা দেখানো হচ্ছিল, তারপর আমার যে সারণীটা থাকে যেখানে, যে কোনটার জারণ বিভব বেশি, কোনটার বিজারণ বিভব বেশি, এখানে খুব সুন্দর করে কিন্তু উপস্থাপন করা। কাজে এগুলো ডিজিটাল ক্লাসের হচ্ছে অনেক অনেক বাড়তি সুবিধা আছে, যেগুলো চাইলেই আমরা হচ্ছে এখন ইউজ করতে পারি, যেহেতু আমাদের হাতে এই টেকনোলজি গুলো আছে। তো এদিক থেকে হচ্ছে আমরা অনেক নতুন মাত্রা অ্যাড করতে পারি ডিজিটাল ক্লাসে। এটা এখন স্টুডেন্টদের এখানে যারা মানে আছে অ্যাটেন্ড করছে এদের মধ্যে সবারই তো ফিজিক্যাল ক্লাস করার অভিজ্ঞতা আছে, অনেকেরই হয়তো আবার অনলাইন ক্লাসের অভিজ্ঞতা আছে। আমরা যদি শর্টলি একটু পোল নেই চ্যাটের মধ্যেই, যে ফিজিক্যাল আর অনলাইন দুটার মধ্যে কোনটা বেটার, যারা মনে করো ফিজিক্যাল বেটার তারা ফিজিক্যাল লিখো, আর যারা মনে করো না অনলাইন বেটার, মানে অবশ্যই দুটা কিছু ভালো খারাপ আছে। তো সেই হিসেবে তোমরা যদি রেসপন্স করো তাহলে মানে ভালো হয়। এই যে দেখা যাচ্ছে ফিজিক্যাল অনলাইন মোটামুটি দুটার মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই আর কি বোঝা যাচ্ছে, অনলাইন ফিজিক্যাল। অনেকে আবার পলিটিক্যাল অ্যান্সার দিচ্ছে, বলতেছে বোথ, মানে দুইটাই ভালো ডিপ্লোম্যাটিক অ্যান্সার আর কি। আহ, না, ঠিক আছে মোটামুটি। অবশ্যই দুইটারই হচ্ছে দুই ধরনের সুবিধা অসুবিধা রাইট, থাকবে। রাইট, রাইট। তবে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, অ্যাজ এ টিচার, যেহেতু আমি বেশ কিছুদিন ধরে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, এমনিতে একটা ফিজিক্যাল ক্লাসে আমি সত্যি সত্যি যতটুকু কন্টেন্ট কভার করতে পারতাম এবং যত ডাইমেনশন থেকে জিনিসটাকে তুলে ধরতে পারতাম, কারণ মানুষ একটা কিছু যখন বোঝে তখন তাকে যত বেশি রকম ওয়েতে ইনফরমেশনটা দেয়া যায়, তার মাথায় কিন্তু সেটা আরো বেশি সময় ধরে থাকে। রাইট। কাজেই তাকে আমি শুধু কথা বলে শোনালাম, বোর্ডে এঁকে দেখালাম, তার সাথে যদি আমি একটা অ্যানিমেশন দেখাই, তার সাথে যদি আমি ওকে কিছু চার্ট দিয়ে দেই, আমি যদি কিছু ডিটেইলড ডায়াগ্রাম ওর সামনে উপস্থাপন করি, সেটা আবার পরে দেখার সুযোগ করে দেই, তাহলে কিন্তু লার্নিংটা অনেক পাকাপোক্ত হয়। ঠিক আছে, মানে এখানে ওরা অনেকেই হয়তো ফিজিক্যাল ক্লাস, শুধু ফিজিক্যাল ফিজিক্যাল ক্লাসই করছে, অনেকে হয়তো অনলাইন ক্লাস করে নাই, যে কারণে অনেকের পারসেপশন হয়তো পুরো মানে পুরোপুরি ক্লিয়ার না যে অনলাইন ক্লাসে ঠিক কিভাবে কি হয়।
তো সবকিছু মিলায়ে মানে ফিজিক্যাল অনলাইন কম্পেয়ার করলে ফিজিক্যালে তো অবশ্যই কিছু ভালো দিক আছে, কিন্তু সেই তুলনায় অনলাইনেরও কিন্তু ভালো দিকের সংখ্যা কম না, বরং আমি বলবো বেশি। তুমি যেটা বললা, আমার কাছে মনে হয় যে অনলাইন বেটার, মানে মোর দেন ফিজিক্যাল। ভাই আমাদের পরবর্তী টপিক যেটা ছিল যে অধ্যায় ভিত্তিক মডেল টেস্টটা এখনই কেন? আচ্ছা, এই প্রসঙ্গে তা আমি একটু বলি। সেটা হলো যে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট আমাদের কিন্তু ও, মানে আমরা এই যে যেটা বললাম যে অন্যান্য বছর যে আমাদের পক্ষ থেকে কোর্স থাকে বা পর্ব থাকে, সেখানে আমরা এত ছোট ছোট করে পরীক্ষা নেই না। কাজে এখন যে আমরা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস নিচ্ছি, এখন এর সাথে মডেল টেস্ট আবার কেন, চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট কেন? যদি আমরা শুধু রিভিশন ক্লাস নিতাম তাহলেই তো হইতে পারতো, তাহলে সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হতো। কিন্তু এটা একটা কমন টেন্ডেন্সি স্টুডেন্ট লাইফের বা স্টুডেন্টদের আর কি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের লেভেলে, তখন একটা কমন টেন্ডেন্সি এটা সবার মধ্যে কাজ করে। সেটা হলো যে পরীক্ষা থাকলে পড়াশোনার মধ্যে যে সিরিয়াসনেস বা পড়াশোনার মধ্যে যে গতি, পরীক্ষা না থাকলে আসলে ওই গতি বা ওই সিরিয়াসনেস থাকে না। যে কারণে আমরা হয়তো রিভিশন ক্লাস করব, তো সেই রিভিশন ক্লাস যেহেতু তুমি ঘরে বসে করতেছো ক্লাসটা, কাজে তোমার মধ্যে পড়াশোনার মানে তুমি কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করতেছো সেটাও একটা বিষয়। পাশাপাশি হলো তুমি ক্লাস করার পর কতটুকু সিরিয়াসলি এই সিলেবাসটা পড়বা, সেটা কিন্তু ডিপেন্ড করবে হলো যে তুমি যদি প্রেশার ফিল করো বা সিরিয়াসনেস ফিল করো। তো কাজে সিরিয়াসনেস ফিল করার জন্য পরীক্ষার আসলে কোনো বিকল্প নাই। তো সেই থিঙ্কিং থেকেই আমরা এই অনলাইন যে কি বলে আমাদের প্রথম পর্ব, সেই প্রথম পর্বের মধ্যে আমরা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাসের পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট অ্যারেঞ্জ করছি, যাতে করে পড়াশোনার মধ্যে ওই গতি বা সিরিয়াসনেসটা থাকে। হ্যাঁ, যাতে করে তোমরা ওই মানে পরীক্ষা থাকলে যে একটা সিরিয়াসনেস বা একটা গতি থাকে, ওইটাকে সামনে রেখে যাতে আমাদের সিলেবাসটা ভালো মতো কমপ্লিট হয়। মানে আমরা শুধু ক্লাস নিয়ে দিলাম, তোমাদের রিভিশনটা মানে মোটামুটি হয়ে গেল, সেরকম না। আমরা চাচ্ছি যে একটা থরো একটা মানে গোছানো একটা সুন্দর রিভিশন হোক। সেই পার্সপেক্টিভ থেকে আমরা ওই রিভিশন ক্লাসের পাশাপাশি যেমন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস আমরা ইন্ট্রোডিউস করছি, পাশাপাশি মডেল টেস্টও আমরা নিচ্ছি, যাতে করে কোনো রকম কোনো গ্যাপ না থাকে। এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে আজকে যেই টপিকটুকু বা যে সিলেবাসটুকুর উপর রিভিশন ক্লাস হলো, এটার উপর আগামীকাল সেটার উপর পরীক্ষা হবে। কাজে তুমি আজকে রিভিশন ক্লাসটা করলা, করার পর সারাদিন এটার উপর প্রিপারেশন নিলা, আগামীকাল তুমি গিয়ে কোনো একটা সময় পরীক্ষা দিবে। কাজেই মানে এই ফলে এই যে তোমার টাইমের যে একটা মানে মানে ইউটিলাইজেশন, বেস্ট ইউটিলাইজেশন, এটা এই আমার মনে হয় যে এই যে মানে পরীক্ষা ক্লাস যে মডেলটা, এই মডেলের কারণে সেটা সম্ভব হবে। শুধু শুধু ক্লাস থাকলে বা শুধু পরীক্ষা থাকলে মনে হয় সেটা একটু মনোটোনাস হইতো, বরং এটা হওয়ার কারণে একটু ইন্টারেক্টিভ হচ্ছে যে হ্যাঁ, টিচারের সাথে একদিন ক্লাস করতেছো, পরদিন ওটার উপর পরীক্ষা দিচ্ছ, এরপর দিন টিচারের সাথে আবার আরেকটা টপিক বা আরেকটা সাবজেক্টে ক্লাস করতেছো, তারপর দিন সেটার উপর পরীক্ষা দিচ্ছ, একটা ধারাবাহিক গতিতে মানে সামনের দিকে আগায় যেতে পারতেছো। কাজেই সেই হিসাবে চিন্তা করলে মানে মডেল টেস্ট আমার মনে হয় যে এটা ডেফিনেটলি একটা মানে তোমাদের জন্য ভালো ইয়ে আর কি, সংযোজন। আর অনলাইনের ক্ষেত্রে মডেল টেস্টের ক্ষেত্রে যে সুবিধাগুলি আছে, যে মানে পরীক্ষাগুলো যখন অনলাইনে হবে তখন কি সুবিধা আছে কতটুকু আছে, সেটা রাতুল ভাই তোমাদেরকে যদি একটু ব্রিফ করে, যে অনলাইনে ওরা যখন পরীক্ষাগুলো দিবে তখন এক্সট্রা কি কি বেনিফিট পাবে, সেটা যদি একটু ওদেরকে একটু ব্রিফ করো। হ্যাঁ ভাই, আমি একটা পরীক্ষা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবার ওই উইন্ডোটাতে ফিরে যাচ্ছি। তো এটা তো আমরা এখানে ক্লাসের ব্যাপারটা দেখছিলাম। তো এখান থেকে যদি আমি মাই রুটিনে চলে যাই, সেখান থেকে আমি এক্সাম বের করতে পারবো এবং এক্সামে গিয়ে আমি এক নজর দেখিয়ে দিতে পারবো। তো আমি এক্সামে চলে গেলাম। নর্মালি হচ্ছে ক্লাস যেটা লেকচার সেটা সিলেক্ট করা থাকে। তো আমরা এখানে একটা ডেইলি এমসিকিউ অ্যান্ড রিটেন এক্সাম, যেটা এরকম একটা প্রোগ্রাম চুজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমাদের একটা রানিং প্রোগ্রাম, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং এক্সাম প্যাক প্লাস অল ম্যাটেরিয়াল এটা। তো এর মধ্যে যে কোনো একটা এক্সাম নিয়ে আমি দেখে দিচ্ছি, ভার্সিটি স্ট্যান্ডার্ড, ডেইলি এমসিকিউ অ্যান্ড রিটেন লাইভ এক্সাম। তো এর মধ্যে রিটেন এবং এমসিকিউ দুইটাই আছে, তো সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে নিচে আমি ভার্সন সিলেক্ট করার পরে স্টার্ট এমসিকিউ এক্সাম এবং স্টার্ট রিটেন এক্সাম এই দুইটা অপশন দেখতে পাবো। তো তার মধ্যে আমি যদি রিটেন সিলেক্ট করি, তাহলে আমি রিটেনের প্রশ্নটা দেখতে পাবো। যেমন এখানে উদাহরণস্বরূপ একটা প্রশ্ন আছে যে রক্ত জমাট বাঁধার মূল উপাদান সমূহ কি, ওপেন হার্ট সার্জারির প্রকারভেদ বর্ণনা করো। এটা 3 নাম্বার একটা লিখিত প্রশ্ন। তো এই প্রশ্নটা স্টুডেন্টরা যেটা করবে, খাতায় লিখে উত্তর দিবে এবং সেটার ছবিটা এখানে আপলোড করে দিবে। ছবি আপলোড করার প্রসেস খুবই সোজা। এই যে নিচে আপলোড অ্যান্সার ইমেজ, এই বাটনটাতে ক্লিক করলে কোন ছবিটা আপলোড করতে চাই তার অপশন আসে, সেখান থেকে সিলেক্ট করে এন্টার দিলেই আপলোড হয়ে যাবে। কিংবা যারা মোবাইল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আরো সোজা, ছবিটা তৎক্ষণাৎ ক্যামেরা অন করে তুলে এখানে
আপলোড দিতে পারবে। আর এই বিষয়ে আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের যে ইউটিউব চ্যানেলটা, সেখানে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে, প্রত্যেকটা অংশ স্টেপ বাই স্টেপ। তো সেটাও যে কেউ দেখে নিতে পারবে। ইউটিউবে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেলটা আসবে, এবং সেখানে লিখিত পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা, তার পূর্ণ একটা বিবরণ পেয়ে যাবে। তো তাও আমি এখানে একটা ছবি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। ধরা যাক আমি এখানে একটা ইমেজ আপলোড করলাম উত্তর হিসেবে। তো এই ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে, এবং ইমেজের সাইজ যাই হোক না কেন এখানে ডাউন সাইজ করে ছবির কোয়ালিটি ঠিক রেখে মেমোরি সাইজটা কমিয়ে হচ্ছে এখানে দেওয়া হয় আর কি। সো সমস্যা নেই, যে যেভাবেই তুমি ছবি তুলো না কেন কোনো অসুবিধা হবে না আপলোড করতে। আর এখানে ছবিটা আমরা জুম করতে পারি, বড় করে দেখতে পারি। যদি একাধিক ছবি আমাদের আপলোড করা থাকে, তাহলে সেখানে আমরা হচ্ছে ছবির মধ্যে সিরিয়াল আগে পিছে করতে পারি হচ্ছে এই নিচের ছোট্ট বাটনটা দিয়ে। আমি আরেকটা ছবি আপলোড করলাম, তাহলে এই যে এখানে আমি এই নেভিগেশনের চিহ্নটা, যে এখানে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে এটাকে আমি ডানে বামে নিতে পারি। যদি আমার একাধিক পাতা লাগে উত্তর করতে, তখন আমি এভাবে করতে পারবো। যদি কোনোটা না দরকার হয় আমি ডিলিট করে দিতে পারবো, আর যদি দরকার হয় আমি হচ্ছে ডাউনলোড করে রেখে দিতে পারবো ছবিটা। তো এইভাবে আমি আসলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপলোড দিয়ে দিয়ে এই পরীক্ষাটা দিব বা কমপ্লিট করব। তবে এখানে মাথায় রাখতে হবে যে এই পরীক্ষাটা যেহেতু অনলাইন পরীক্ষা, কাজে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি থাকা লাগবে। তো সেখানে যদি কোনো ডিসরাপশন তৈরি হয় কোনোভাবে, ধরা যাক আমার ওয়াইফাই চলে গেল বা মোবাইল ডাটা হ্যাম্পার হলো, এই বিষয়গুলো আমাকে আগে থেকে একটু খেয়াল রাখতে হবে, যাতে আমি ব্যাকআপ পাওয়ারের ব্যবস্থা রাখি, কিংবা আমার মোবাইল ডাটা যাতে আমি বাড়তি লোড করে রাখি। তাহলে সুবিধা, তাহলে আমি হয়তো নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারবো। তো আমি যখন সবগুলো প্রশ্নের উত্তর সাবমিট করে দিব, তখন উত্তরটা আমার কাউন্ট হয়ে যাবে যে হ্যাঁ এখানে উত্তর দিয়ে ফেলেছি আমি, আমার পরীক্ষাটা শেষ। টিচার তখন ওই প্রশ্নটা মূল্যায়ন করে আবার আমাকে জিনিসটা ফেরত পাঠাবেন। তো এইখানে এখন আমি আমার উত্তর করাটা দেখতে পাচ্ছি যে আমি কি উত্তর করেছিলাম। সো এরপরে যখন টিচার খাতা দেখবেন, তখন হচ্ছে আমি এখানে মার্কিংস দেখতে পাবো। আর নিচে একটা কথা লেখা আছে যে স্যাম্পল অ্যান্সার উইল বি অ্যাভেলেবল আফটার 10 PM টুডে। তার মানে যেদিন পরীক্ষাটা হচ্ছে, লাইভ এক্সামটা যেদিন হচ্ছে, সেদিন কিন্তু আমি রাতের বেলা এর স্যাম্পল অ্যান্সারটাও পেয়ে যাচ্ছি। কাজেই অলরেডি তখনই কিন্তু আমি বুঝে ফেলতে পারবো যে ও আচ্ছা, এটার উত্তর এরকম হওয়া উচিত ছিল, আমি এইভাবে করেছিলাম, তাহলে আমারটা কি ঠিক নাকি ভুল। আর এরপরে টিচার তো দেখে সেটা নাম্বার দিয়ে ফেরত পাঠাবেনি, সেটা তো বাড়তি প্রক্রিয়া রইলই। সেখানেও আবার যদি টিচার কোনো জায়গায় মিসক্যালকুলেশন করে থাকেন কিংবা হচ্ছে মার্কিং ভুল করে থাকেন, সেটাও সারানোর জন্য উপায় আছে, যে আমি রিভিউ করার জন্য আবার একটা রিকোয়েস্ট করতে পারবো টিচারকে, যে এখানে হয়তো খাতাটা মূল্যায়ন ঠিক হয়নি, এটা আবার রিভিউ করলে ভালো হয়। তখন সেটা টিচার আবার দেখে আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিবেন। তো এতে সুবিধাটা কি, আমি পরীক্ষা দেওয়ার পর সেদিনই রাতে যেহেতু উত্তরপত্র স্যাম্পল অ্যান্সার সহ পেয়ে যাচ্ছি, কাজে আমার যদি কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে বা ভুল ত্রুটি থেকে থাকে, আমি কিন্তু তখন সাথে সাথে এই জিনিসটা জেনে যাচ্ছি। আর এর পাশাপাশি যখন আমরা অবজেক্টিভ এক্সাম গুলো দেই, অবজেক্টিভ এক্সামে আরেকটা সুবিধা আছে, যে আমি যদি এই যে এক্সামে যাই, এই যে এক্সামটার রিটেন পার্টটুকু আমি দিলাম, সেই রিটেন পার্টটুকুর পরে আমি অবজেক্টিভ পার্টটুকু বা এমসিকিউ পার্টটুকু যদি দেই, তাহলে আমি যে উত্তরগুলো করব, ধরা যাক আমি দুটো উত্তর করলাম, উত্তর করে তারপর আস্তে আস্তে আমি নিচে চলে গেলাম, সবগুলো উত্তর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। এইখানে যেটা ঘটবে, ইয়েস দিয়ে দেওয়ার পর আমার খাতাটা জমা হয়ে যাবে, এবং সাথে সাথে যে অ্যানালাইসিস রিপোর্টটা আসবে, সেখানে কিন্তু খুব সুন্দর করে আমি কোনটা ভুল করেছিলাম, কোনটা সঠিক উত্তর, এবং সেটার অ্যাকচুয়াল সলিউশনটা কি, সেটা কিন্তু নিচে দেওয়া থাকে। যদিও এটা বায়োলজি এক্সাম, এখানে যদি হচ্ছে ম্যাথ এক্সাম হতো, তাহলে নিচে এখানে সুন্দর করে করে দেওয়া থাকতো অঙ্কটা, যে এইভাবে অঙ্কটা করতে হয়। কাজেই এটা কিন্তু আমরা যখন একটা ক্লাস করব, তখন তো আমাদের একটা রিভিশন হচ্ছে। তারপর যখন আমরা পরীক্ষা দিব, সেই পরীক্ষা দেওয়ার জন্য আমাকে আবার পড়াশোনা করে পরীক্ষাটা দিতে হচ্ছে। তার উপর আমরা যখন পরীক্ষাটা দিয়ে ফেলবো, তখন এই অ্যানালাইসিস রিপোর্টটা দেখে আমাদের আরো এক দফা রিভিশন হয়ে যাবে। তার কারণ এখানে সলিউশন এবং সলিউশন হিন্ট এবং সঠিক উত্তর ভুল উত্তর সব এভাবে স্পষ্টভাবে দেখানো আছে। তো এই বাড়তি সুবিধাগুলো হচ্ছে আমরা এই অনলাইন এক্সামগুলোতে পাবো। কারণ এর আগে আমরা যেটা করতাম ফিজিক্যালি, আমরা হচ্ছে সলিউশন শিট দিতাম। তো অনেক ক্ষেত্রেই দেখা যেত যারা রেগুলার স্টুডেন্ট, যারা হচ্ছে রেগুলার স্টাডি করতে পছন্দ করে, রুটিন মেনটেন করে চলতে পছন্দ করে, তারা কিন্তু ঠিকই হচ্ছে ওই উত্তরগুলো দেখতো বা সেটা কনসাল্ট করতো বা সেখান থেকে হচ্ছে দেখে নিয়ে উত্তরটা বুঝে নিত। আর অনেকে যারা একটু ধরা যাক ফাঁকিবাজ টাইপের, হয়তো একটু রেগুলার পড়াশোনা করতে চায় না, সামনে পরীক্ষা থাকলে কেবল পড়াশোনা করে,
অনেকেই তখন দেখা যেত যে সেই উত্তরপত্রগুলো তেমন ভাবে আর মিলিয়ে দেখতো না, বা হয়তো ওখান থেকে খুব একটা শেখার চেষ্টা করতো না। তো এবারে এটা সাথে সাথে হাতে হাতে পেয়ে যাওয়ায় তোমার নিজেরই কৌতূহল হবে যে আমি উত্তর দিলাম, সাথে সাথেই পুরোটা চলে আসলো। তো এখনই তো তোমার মাথায় কিন্তু কাজ করবে যে আমি একটু আগে যে উত্তরটা দিলাম সেখানে কোনটা ভুল ছিল কোনটা সঠিক ছিল একটু দেখে নেই। কাজে তোমার এখানে আরো এক দফা বাড়তি রিভিশন হয়ে যাচ্ছে। তো এই সিস্টেমটা হচ্ছে খুব ভালো একটা ব্যাপার এবারের জন্য। এর বাইরেও রাতুল যতগুলো পয়েন্ট তুমি বলে, এর বাইরেও আরেকটা পয়েন্ট একটু মনে হয় বলার আছে। সেটা হলো মানে আমরা তো যখন কোনো পরীক্ষা নেই বা পরীক্ষা নিব, তখন তো মাল্টিপল সেটস থাকবে, একাধিক। সেট থাকে। হ্যাঁ, মানে 2টা বা 3টা ইউনিক সেট থাকবে। স্টুডেন্টরা যখন পরীক্ষা দিবে, তো যে কোনো একজন স্টুডেন্ট একটা সেটেই পরীক্ষা দিবে। কাজেই যে কোনো একটা এক্সাম, লাইভ এক্সাম তো একবারই হবে, একটা স্টুডেন্ট একটা লাইভ এক্সাম একবারই দিতে পারবে। তো ওই লাইভ এক্সামটারই যখন প্র্যাকটিস এক্সাম হবে, তো প্র্যাকটিস এক্সামটা স্টুডেন্টরা যতবার ইচ্ছা ততবার দিতে পারবে। তো লাইভ এক্সামের মার্কসটা কাউন্ট হবে, প্র্যাকটিস এক্সামের মার্কসটা প্রত্যেকবার আপডেট হবে। তো প্র্যাকটিস এক্সামে স্টুডেন্টরা যখন মানে একাধিকবার দিবে, তখন তারা আসলে ওই যে লাইভ এক্সামে সে একটা সেট প্র্যাকটিস করছে বা একটা সেট পরীক্ষা দিছে, প্র্যাকটিস এক্সাম গিয়ে সে বাকি সেটগুলো কিন্তু মানে সে প্র্যাকটিস করতে পারবে। কাজে লাইভ এবং প্র্যাকটিস এক্সাম মিলে যে 2টা বা 3টা সেট প্রশ্ন আমরা করব, আসলে যতটুকু সিলেবাস, ওই সিলেবাসের মধ্যে থেকে ওই প্রশ্নগুলোর বাইরে আর আসলে খুব ইম্পর্টেন্ট বা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়তো করা সম্ভব না। কাজেই স্টুডেন্টরা যদি এই মানে এই প্রশ্নগুলো ভালো মতো দেখে, ভালো মতো শিখে নেয়, ভালো মতো সলভ করে বা কনসেপচুয়ালি ক্লিয়ার থেকে তারা এগুলো বুঝে নেয়, তাহলে ইনশাল্লাহ তাদের মানে যতটুকু আমরা পড়াই যাচ্ছি বা যতটুকু আমরা শেষ করতেছি, মানে অতটুকুর মধ্যে আর কোনো গ্যাপ ইনশাল্লাহ থাকবে না, মানে সিলেবাসের মধ্যেও কোনো গ্যাপ থাকবে না। আর পরীক্ষার জন্য প্রিপারেশনের মধ্যে কোনো ঘাটতি থাকবে না, পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়েই সামনের দিকে আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ। এটা এটা পার্সোনাল একটা চ্যালেঞ্জ নেওয়ারও ব্যাপার, যে দেখি আমি পরীক্ষা দিয়ে আমার মার্কস ক্রমাগত আগের চেয়ে বেশি করতে পারি কিনা, বা আগের চেয়ে বেশি মার্ক পেতে পারি কিনা। রাইট। কিংবা এই চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন ছিল এখানে সিস্টেমে, সবগুলো প্রশ্ন আমি হচ্ছে বারে বারে পরীক্ষা দিয়ে খুঁজে বের করে ফেলতে পারি কিনা। এতে কিন্তু হচ্ছে মানে নিজেরই লাভ, যে আমি সবগুলো প্রশ্ন জানতে পারলাম, আমি আগের চেয়ে নাম্বারও বেশি পেলাম। আর প্র্যাকটিসটা বারে বারে করাতে সেই ধরনের কোনো প্রশ্ন যদি আমার সামনে আসে, তখন কিন্তু আমাকে নতুন করে আর প্রতিবার চিন্তা করতে হচ্ছে না, আমি জানি যে আমাকে কি করতে হবে। কাজে অন্য প্রশ্ন নিয়ে চিন্তা করার জন্য সময়টা আমি তখন বেশি পাবো। এই উপকারটা এখানে হয়ে যাবে আসলে। জি। এখানে সংক্ষেপে একটু রাতুল, আমাদের যে প্রথম পর্বে আমরা যে মানে সাবজেক্ট ওয়াইজ ক্লাস এবং পরীক্ষার সংখ্যা ডিস্ট্রিবিউট করছি, তার একটা চার্ট এখানে দেওয়া আছে, এবং এখানে স্টুডেন্ট গার্ডিয়ান যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে গণিত, উচ্চতর গণিত, এইটাতে ক্লাস হবে 5টা করে, রিভিশন ক্লাস 5টা করে, আর পরীক্ষা হবে 5টা করে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বিজিএস যেটা বাংলাদেশ বিশ্ব পরিচয়, সেখানে 4টা করে ক্লাস পরীক্ষা হবে, 4টা করে ক্লাস হবে, 4টা করে পরীক্ষা হবে। এবং এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আগের দিন যে সিলেবাসটুকুর উপর ক্লাস হবে, পরদিন ওই সিলেবাসটুকুর উপরই পরীক্ষা হবে, সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা। আচ্ছা, দেন হলো বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর রিলিজিয়ন, এবং এদের উপর 3টা করে ক্লাস পরীক্ষা হবে। আর আইসিটি যেহেতু অনলি এমসিকিউ, রিটেন পরীক্ষা যেহেতু এসএসসি তে নাই, সেই জন্য আইসিটির উপর শুধু 2টা এমসিকিউ পরীক্ষা হবে। এই হলো আমাদের টোটাল সাবজেক্ট ওয়াইজ যে মানে ক্লাস এবং পরীক্ষা ডিস্ট্রিবিউশনটা, টোটাল 43টা ক্লাস, 43টা পরীক্ষা। যেটা আমরা বলতেছিলাম যে আমাদের আসলে অন্যান্য বছর টোটাল মডেল টেস্টের মধ্যেও এতগুলো ক্লাস পরীক্ষা হয় না, সব মানে সম্পূর্ণ মডেল টেস্ট মিলে। কিন্তু এবার পরিস্থিতির খাতিরে বা সিচুয়েশন ডিমান্ড মাথায় রেখে আমরা মানে এই পর্বটাকে এইভাবে ডিজাইন করছি। এবং এখানে নিশ্চয়ই একটা বিষয় বোঝা যাচ্ছে যে মানে যেই সাবজেক্টগুলোর উপর স্টুডেন্টদের বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, হ্যাঁ, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা ক্লাস এবং পরীক্ষার সংখ্যা বেশি রেখেছি। এবং যেখানে তুলনামূলক কম ইম্পর্টেন্স দিলেও চলবে, খুব একটা গ্যাপ থাকবে না, সেখানে কিন্তু সেভাবে ওয়েট দেওয়া হয়েছে। যেমন ম্যাথের ক্ষেত্রে এটা অবশ্যই সবার ডিমান্ড থাকবে এবং সবাই নিশ্চয়ই এটাকে যুক্তিযুক্ত মনে করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বিশেষ করে সমাজ, যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা এটাকেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কাতারে নিয়ে আসা হয়েছে। এই জন্যই যে এই সাবজেক্টটাও অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের এ প্লাস মিস হওয়ার কারণ হয়। তো যে কারণে রিলিজিয়ন যেটা, মোরাল স্টাডি রিলিজিয়ন, যেটা মোরাল এডুকেশন প্লাস রিলিজিয়ন, এখানে তো স্টুডেন্টরা মোটামুটি সহজেই হয়তো এ প্লাস পায়, কিন্তু সমাজের ক্ষেত্রে অনেকে মিস করে। তো সেই কারণে সমাজের ক্লাস এবং পরীক্ষার সংখ্যা মোটামুটি বেশি রাখা হয়েছে। এবং আমরা কিন্তু এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা ধর্মনৈতিক শিক্ষা, আইসিটি, ইংরেজি ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যতগুলি সাবজেক্ট আছে, এখানে যে ক্লাস সংখ্যা বলা আছে 4টা, 3টা, 2টা, 5টা, হ্যাঁ, এই সংখ্যক ক্লাস কিন্তু আমরা নিব। এমন কিন্তু না যে ঠিক আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাসগুলি হবে, আর বাংলাদেশ বিশ্ব পরিচয় বা ধর্ম নৈতিক শিক্ষা, ইংরেজি, বাংলা এগুলো ক্লাস মনে হয় হবে না। বিষয়টা কিন্তু এরকম না, সবগুলি সাবজেক্টের সমস্ত ক্লাস এবং সমস্ত পরীক্ষা হবে। আমরা
আমাদের মডেল টেস্টের মধ্যে তো বাংলা ইংলিশ সাবজেক্ট সবসময়ই থাকে, তো এবং সেখানে সলিউশন ক্লাস থাকে, কিন্তু সেইটাকে আমরা একটু এক্সটেন্সিভ ভাবে এবার একটু বেশি বড় পরিসরে রিভিশন ক্লাস এবং পরীক্ষা ফরম্যাটে নিয়ে আসছি, যাতে করে স্টুডেন্টদের যে গ্যাপটা রয়ে যাচ্ছে সেই গ্যাপটা যাতে না থাকে। কাজে এটা এই চার্টটা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে এভাবে যদি যেভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যদি এভাবে আমরা সামনের দিকে আগাই ক্লাস পরীক্ষা এই প্যাটার্নে, তাহলে ইনশাআল্লাহ আমাদের সবগুলো সাবজেক্টের একদম মানে 12টা যে সাবজেক্ট আমাদের আছে 12টা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে আশা করি। এবং ভাই- হ্যাঁ, রুটিনটা একটু তাহলে সংক্ষেপে হ্যাঁ, যদি। আমি হ্যাঁ, ভাইয়া রুটিনটা আলাদা একটা পিডিএফ এ দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমাদের লেটেস্ট রুটিনটা, আশা করি সবাই দেখতে পাচ্ছে। তো রিভিশন প্লাস মডেল টেস্ট, তো প্রথম পর্ব শুরু 7ই নভেম্বর। তো একটু আগেই ভাইয়া যেভাবে বললেন যে অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাস থাকবে 43টি, পরীক্ষাও থাকবে 43টি। তো বাকি সুবিধাগুলোর কথা তো বললামই, যে পিডিএফ ক্লাস নোট থাকবে, ভিডিও রিপ্লে থাকবে, প্রত্যেকটা রেজাল্ট অটো এসএমএস এ পাওয়া যাবে, অ্যানালাইসিস রিপোর্ট থাকবে, পারফরমেন্স গ্রাফ থাকবে। আর প্রথম পর্বের যে কোর্স ফি, সেটা যদিও 6,000 এখানে উল্লেখ করা, এবং আজকে তো 28 তারিখ, 31 তারিখ পর্যন্ত একটা ছাড় থাকছে, 1,000 টাকা ছাড় এটা। এবং সমস্ত কিছু www.udbhash.com। সো এখানে সমস্ত কিছু পাওয়া যাবে যে কিভাবে আমাকে কোথায় পে করতে হবে। আর এখানে উদ্ভাসের বিভিন্ন যে ব্রাঞ্চগুলো, সেগুলোতে আমরা যদি ফোন দিতে চাই বিভিন্ন বিষয়াদি জানার জন্য, যে আমাদের প্রোগ্রাম সম্পর্কিত কোনো তথ্য থাকতে পারে, কিংবা অন্যান্য কোনো ইস্যু থাকতে পারে আমার, সো সেগুলো নিয়ে আমি যদি কথা বলতে চাই, তাহলে এই বিভিন্ন ব্রাঞ্চগুলোর যে নাম্বারগুলো দেওয়া, এখানে আমরা যোগাযোগ করতে পারি। একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে যদি আমরা প্রবলেমগুলো খুলে বলি, তাহলে আশা করা যায় যে খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে রুটিনটা উল্লেখ করে দেওয়া, অধ্যায়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রতিটি পরীক্ষার আগের দিন উক্ত পরীক্ষার সিলেবাসের উপরে রিভিশন ক্লাসটা অনুষ্ঠিত হবে। তার মানে এইখানে পরীক্ষার যে তারিখগুলো দেওয়া, তার ঠিক আগের দিন হচ্ছে ওই বিষয়ের উপরে যে ক্লাসটা ছিল বা রিভিশন ক্লাস, সেটা হবে। যেমন একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে 8 তারিখ বাংলা প্রথম পত্র 1 এই পরীক্ষাটা, তাহলে তার আগের দিন অর্থাৎ 7 তারিখ হচ্ছে সেই বিষয়ের উপরে ক্লাসটা হবে। আর প্রত্যেকটাতে এই পরীক্ষার ধরন এবং পূর্ণমান এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া। তো এটা সব পরীক্ষা বা সব এক্সামের জন্য কিন্তু একরকম না। যেমন বাংলার জন্য যে বহু নির্বাচনী এক সেট, এখানে 30টা প্রশ্ন থাকবে, আবার সৃজনশীল থাকবে এক সেট, সেখানে হচ্ছে টোটাল 30 মার্ক থাকবে এরকম। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বলে দেওয়া। যেমন ইংরেজি, সেখানে হচ্ছে পূর্ণমান 52, এখানে 52 মার্কের আমরা একটা পরীক্ষা নিব। ঠিক তেমনি এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষার জন্য এই সময় কতক্ষণ, তারপর পূর্ণমান কত, বহু নির্বাচনী কতগুলো থাকবে, কয় সেট থাকবে, সৃজনশীল কয় সেট থাকবে, এগুলো উল্লেখ করে দেওয়া। কাজে তোমরা স্টুডেন্টরা যারা আছো, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বা রুটিন অনুযায়ী গুছিয়ে পড়াশোনা করার জন্য এই রুটিনটা তোমাদের খুব কাজে লাগবে। আমি রুটিনের একেবারে নিচের দিকে চলে যাচ্ছি। সো এই পর্যন্ত আমাদের 31 জানুয়ারি পর্যন্ত এই প্রোগ্রামটা এখানে দেখানো আছে, যে 31 জানুয়ারি পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। এটা 7 নভেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত রাখা হয়েছে, মোটামুটি এটা অনুমান করে যে হয়তো স্কুল কলেজ জানুয়ারির মধ্যে খুলবে না, কাজে ইনশাল্লাহ এর মধ্যে আমাদের হয়তো রিভিশনটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। এবং স্কুল এরপর যদি খুলে ফেব্রুয়ারিতে বা ইভেন মার্চে যদি খুলে, এবং খোলার পর যদি স্কুলে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট হয়তো আর হবে না, টেস্ট পরীক্ষা একটা হইলে হইতেও পারে, তো টেস্ট পরীক্ষা বা এই ধরনের কোনো যদি পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সিলেবাসটা এগিয়ে থাকা বা এগিয়ে রাখা, এটা কিন্তু আমাদেরকে খুব দারুণভাবে হেল্প করবে আশা করি। কারণ আমাদের পুরো সিলেবাসটা সুন্দর মতো একদম ক্লাস পরীক্ষা মডেলে পুরো সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। কাজে স্কুল খোলার পর যদি কোনো পরীক্ষা হয়, তো সেই পরীক্ষাতে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো, সেটা টেস্ট পরীক্ষা হোক বা অন্য কোনো মডেল টেস্ট হোক, যেটাই হোক না কেন আমরা সেখানেও ইনশাল্লাহ ভালো করতে পারবো এই প্রিপারেশন দিয়ে। কাজে আমরা নেক্সট সামনের দিকে আগে যেতে পারি। আচ্ছা, এই স্কুলের পরীক্ষার সাথে সময় মিলে গেলে কি করণীয়? হ্যাঁ, এখানে একটু আমি সংক্ষেপে বলি রাতুল, সেটা হলো ওদের তো ক্লাসের জন্য বেশ কয়েকটা টাইম থাকবে, সকাল 8টায়, 10:30, এভাবে করে দিনের মধ্যে বেশ কয়েকটা টাইম থাকবে। ওরা ওদের পছন্দ মতো টাইমটা, যেমন অনেকের স্কুলে যদি অনলাইন ক্লাস চলতে থাকে তার সাথে ম্যাচ করে তারা ক্লাসের টাইমগুলো ম্যাচ করবে। তো ক্লাসের টাইমগুলো থাকবে এরকম মানে সারাদিন ব্যাপী ভাগ ভাগ করা, 8টা, 10:30, 1:15,
4:30, 6:30 এরকম করে ভাগ ভাগ করে বেশ কয়েকটা টাইম থাকবে। স্টুডেন্টরা তাদের পছন্দ মতো যে কোনো টাইম যেটা তার সাথে ম্যাচ করবে সেরকম ব্যাচে ক্লাস করতে পারবে। আর পরদিন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার টাইমটা থাকবে ওপেন। ওপেন মিনস হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরীক্ষা ওপেন থাকবে। তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরীক্ষা যে ওপেন থাকবে, এর মধ্যে যে কোনো সময় একটা স্টুডেন্ট ঢুকে তার পরীক্ষাটা দিয়ে নিতে পারবে। কাজেই মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মানে এখানে মানে যে লাইভ পরীক্ষা, লাইভ এক্সাম যেহেতু মানে একবারে বেশি দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নাই, এই জন্য আমরা এইটার টাইমিংটা একটু ফ্লেক্সিবল রেখেছি এই জন্যই যাতে স্টুডেন্টরা কেউ পরীক্ষা মিস না করে। মানে কোনো কারণে তার যদি একটা পার্টিকুলার টাইমে সমস্যা হয়ে যায়, তো সে যাতে মানে ভিন্ন সময়ে পরীক্ষা দিতে পারে, যেহেতু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকবে, কাজে সে যাতে ভিন্ন সময়ে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, সেই জন্য এই ব্যবস্থা করা, স্টুডেন্টরা মানে ওই 8টা থেকে 8টার মধ্যে যে কোনো সময় ঢুকে তারা একবার পরীক্ষা দিতে পারবে। এবং যদি স্টুডেন্ট মানে ওই ক্লাসের ক্ষেত্রে যে ব্যাচ টাইম, যে বিভিন্ন ব্যাচ টাইম থাকবে, তো আমরা তো বললাম যে কোনো কারণে কোনো স্টুডেন্ট যদি মানে আনফরচুনেটলি কোনো ক্লাস কোনোদিন পার্টিকুলার কোনো একটা দিন সে ক্লাসটা করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু তার রেকর্ডটা কিন্তু সে রয়ে যাবে। চাইলে সে ওই রেকর্ডটা সে দেখে নিতে পারবে। ইভেন সে যদি মনে করে যে তার কোনো একটা ব্যাচ টাইম এখন আগে সে যে ব্যাচ টাইমটা নিয়েছিল সেই ব্যাচ টাইমটা তার জন্য সুইটেবল হচ্ছে না, তার অন্য একটা ব্যাচ টাইমে গেলে সুবিধা হয়, তো এখানে যে রাতুল ভাইয়া যে ব্রাঞ্চের ফোন নাম্বারগুলো দেখালো, ওই নাম্বারগুলোতে যে কোনো নাম্বারে ফোন দিয়ে যদি বলা হয় যে ভাই আমার ব্যাচ টাইমটা চেঞ্জ করে দেন, তো ভাই আর তোমাকে ব্যাচ টাইম চেঞ্জ করে দিবে। কাজেই মানে এই যে আহ, মানে ব্যাচ টাইম যদি আমার, যেটা আমি এখন যে ব্যাচ টাইমে আসি, যদি সেটা সুইটেবল না হয় মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি পরিবর্তন করে নিতে পারবো। আর পরীক্ষার ক্ষেত্রে যেহেতু একদম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময় দেওয়া যাবে, কাজেই সেইটা আমরা ইচ্ছা মতো আমার সুবিধা মতো আমি দিতে পারবো। মানে আমার পরীক্ষা মিস করার কিন্তু কোনো সুযোগ নেই এবং মিস করা যাবেও না। কাজেই এখানে যে দেখা যায় ক্লাসের সময়ের ব্যাচ টাইম কোনগুলা আর পরীক্ষার সময়ের ব্যাচ টাইম কোনগুলা সেগুলো দেখা যাচ্ছে এখানে। তো এইটা আমরা যদি ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো ক্লাস পরীক্ষা হয়তো মিস হবে না, যেহেতু ইনফরমেশন আমার জানা থাকবে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা পরীক্ষা দিতে পারবো। আর ক্লাসের ক্ষেত্রে আমি পার্টিকুলার কোনো একটা ব্যাচ টাইমে ক্লাস করব, কিন্তু কোনো কারণে কোনো দিন যদি অসুবিধা হয় তো আমি নিকটস্থ ব্রাঞ্চে বা যে কোনো ব্রাঞ্চে ফোন দিয়ে আমি আমার ব্যাচ টাইম চেঞ্জ করে নিতে পারবো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। এখানে আরেকটা কথা সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের ক্লাসের জন্য তো কিছু নির্ধারিত সময় আছেই, যেমন সকাল 8টা, 10:30, তারপর হচ্ছে সোয়া 2টা, সোয়া 7টা, আর ইংলিশ ভার্সনের জন্য বিকেল 4:45টা। আর পরীক্ষার সময়টা যেহেতু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, তো অনেকেই একটু চিন্তা করে কি যে ঠিক আছে আমি বিকাল বা সন্ধ্যায় দেই বা একেবারে শেষ সময় গিয়ে পরীক্ষাটা দেই। একেবারে শেষ সময় পরীক্ষাটা না দিয়ে একটু আগে আগে দিয়ে ফেলে ভালো হয়। কারণ তুমি যেমন চিন্তা করছো যে একটু পরে পরীক্ষা দেই বা শেষের দিকে গিয়ে পরীক্ষা দেই, এরকম আরো অনেকেই হয়তো চিন্তা করছে যে শেষের দিকে গিয়ে পরীক্ষাটা দেই। রাইট। তো শেষের দিকে গিয়ে সার্ভারের উপরে লোডও অনেক বেশি থাকে। আর ওই সময়টায় একেবারে শেষ সময় যখন তোমার প্রায় সময় শেষ হয়ে এসেছে, তখন তোমার হাতে কিন্তু আর অপশনও নেই। এই সময়টুকু শেষ হয়ে গেলে তারপরে তুমি পরীক্ষাটা দিতে পারছো না। সো তখন যদি তোমার ইন্টারনেট কানেক্টিভিটিতে কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, তুমি কিন্তু আর সেটা ফেরত পাচ্ছ না বা রিকভার করতে পারছো না। সো ধরো ওই সময় কারেন্ট নেই, তো তুমি পরীক্ষাটা কিভাবে দিবে এখন তাহলে? বা মোবাইলে চার্জ নেই, তখন তো পরীক্ষাটা দিতে পারছো না। কাজেই একটু আগে আগে পরীক্ষাটা দিয়ে ফেললে ভালো হয়, এটা সবার জন্যই আসলে উপকার হবে বলে আশা করি। রাইট। আচ্ছা এই মুহূর্তে প্রশ্ন ব্যাংক নয়, বরং মূল বই ভালোভাবে রিভিশন হওয়া জরুরি। আচ্ছা, এই পয়েন্টটা সামনে আনার পেছনে কারণ হলো যে স্টুডেন্ট বা গার্ডিয়ানদের মানে কারো কারো পক্ষ থেকে এইটা রিকোয়েস্ট আসতেছে বা বলা হচ্ছে, ভাই আপনারা তো অন্যান্য বছর মডেল টেস্টের সাথে প্রশ্ন ব্যাংক দেন, এবছর প্রশ্ন ব্যাংক কেন দিচ্ছেন না? তো প্রশ্ন ব্যাংক আমরা দিচ্ছি না এটা না, প্রশ্ন ব্যাংক আমরা অবশ্যই দিব। কিন্তু এখন যে যে পর্বটা আমরা এখন থ্রো করছি বা যে পর্বটা এখন স্টুডেন্টদের জরুরি আমরা মনে করতেছি, সেই পর্বটা এখন ওপেন করা হয়েছে। এবং সেখানে অন্যান্য বছর আমরা মডেল টেস্টের সাথে আমরা প্রশ্ন ব্যাংকটা দিয়ে দেই। সেটা কোন পর্বের সাথে, সেটা একটু পার্থক্য যদি আমি বলি, অন্যান্য বছর স্টুডেন্টদের সিলেবাস কমপ্লিট রিভিশন হওয়া থাকে, মানে সিলেবাস কমপ্লিট থাকে, মানে পরিপূর্ণভাবে তারা সিলেবাসের উপর দখল থাকে তাদের, তো যে কারণে তখন আমরা প্রশ্ন ব্যাংকের উপর প্র্যাকটিস করাই। কিন্তু এবছর অবস্থাটা তো এমন যে স্টুডেন্টদের সিলেবাসটাই পরিপূর্ণ কমপ্লিট না, মানে তাদের যে সিলেবাস সুন্দরভাবে যে শেষ হওয়া সে সুন্দরভাবে শেষ হয়নি। তো যে কারণে এখন যদি প্রশ্ন ব্যাংক আমরা ওদের হাতে তুলে দেই, তাহলে ওদের মূল বইটা পড়া হবে না। আর মূল বইটা তো অবশ্যই মানে প্রশ্ন ব্যাংক তার মূল বইয়ের বিকল্প না, কাজে মূল বইটা সবচেয়ে উপরে সবার আগে। তো এই জন্য মূল বইয়ের প্রিপারেশন যাতে কোনো গ্যাপ না হয়, এই জন্য আমরা এই পর্বে প্রশ্ন ব্যাংক দিচ্ছি না বা দিব না। আমরা পরবর্তীতে আমরা আশা করতেছি যে আমরা
এই শীতের পরবর্তী সময় যখন স্কুল কলেজ খুলবে তখন আমরা ইনশাল্লাহ যতটুকু সময় পাবো, কারণ রেগুলার টাইমে তো এসএসসি পরীক্ষা এবার হবে না আশা করা যাচ্ছে, বা সেভাবে আলোচনাও হচ্ছে, একটু পরে হয়তো পরীক্ষা হবে। কাজেই স্কুল খোলার পরে যতটুকু টাইম পাওয়া যাবে বোর্ড পরীক্ষার আগে, তখন হয়তো আমরা ফিজিক্যালি যেই যেই আমরা প্রোগ্রাম আমরা রান করতাম সেরকম পরিপূর্ণ না হলেও কাছাকাছি কোনো অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা হয়তো মানে সরাসরি গুলো আমরা তখন দিব, বিকজ তার আগে স্টুডেন্টদের রিভিশনটা কমপ্লিট হবে, তার আগে তাদের মূল বইয়ের উপর দখলটা কমপ্লিট হবে। কাজে মূল বইয়ের উপর দখল পুরোপুরি না নিয়ে প্রশ্ন ব্যাংক তাদের হাতে তুলে দেওয়া, এটাকে আমরা ক্ষতিকর মনে করি বা মনে করতেছি বলেই আমরা আমাদের এই পর্বের মধ্যে প্রশ্ন ব্যাংক আমরা অ্যাড করিনি। কাজে এটা স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন তারা একটু মাথায় রাখতে হবে যে এটা মানে স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য, অবশ্যই তাদের বেটারমেন্টের জন্য, যে আমরা যেহেতু মূল বইটা এখনো ভালো মতো ওদের শেষ হয়নি, কাজে প্রশ্ন ব্যাংকের উপর এখনই প্রশ্ন ব্যাংকগুলো তাদের হাতে তুলে দেওয়াটা এটা ক্ষতিকর হতে পারে। এই জন্য আমরা প্রশ্ন ব্যাংক না দিয়ে পরবর্তী পর্ব যেগুলো আমাদের আসতেছে সেখানে প্রশ্ন ব্যাংক সহ আমরা পর্বগুলো ডিজাইন করব। কাজে ওরা প্রশ্ন ব্যাংক পাবে ইনশাল্লাহ, কিন্তু এই পর্বে না। এই পর্বে আমরা রিভিশন ক্লাস পরীক্ষা চ্যাপ্টার ওয়াইজ এটা মানে এই প্রসেসে বা এই মডেলে আমরা ইনশাল্লাহ আগাবো। হ্যাঁ, প্রথম পর্ব কি শুধু অনলাইনেই চলবে নাকি ইন ব্রাঞ্চও হবে? এখানে রাতুল একটু সংক্ষেপে যদি বলি তাহলে মানে যেহেতু স্কুল কলেজে বন্ধ পিছাচ্ছে, পিছানোর পর পিছাচ্ছে, কাজেই মনে হচ্ছে আমাদের যেহেতু প্রথম পর্বটা জানুয়ারি পর্যন্ত ডিজাইন করা, তো মনে হচ্ছে যে তখন শীত শীত একদম ইয়ে থাকবে, পিকে থাকবে। হ্যাঁ, তো হ্যাঁ। মানে আশা করা যায় যে স্কুল কলেজ হয়তো এর মধ্যে খুলবে না, শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এর মধ্যে খুলবে না। কাজেই আমাদের এই পর্বটা হয়তো অনলাইনেই চলবে, মানে এভাবে চিন্তা করে আমাদের এই পর্বটা ডিজাইন করে যে অনলাইনে হয়তো এই পর্বটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি এর মধ্যে যদি কোনো কারণে দেখা গেলো জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মানে স্কুল খুলে দিছে, যদি সেরকম হয় তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের যে অনলাইন যে প্রোগ্রামটা মানে পরীক্ষাগুলা তখন আমরা অনলাইনের পাশাপাশি ইন ব্রাঞ্চ পরীক্ষাও নিব, কিন্তু ক্লাসগুলো তখন অনলাইনে চলবে। মানে ক্লাসগুলো তখন আর আমরা ইন ব্রাঞ্চ নিব না, বিকজ মানে ক্লাসের মধ্যে তো ডিস্টেন্সিং মেনটেন করা একটু কঠিন, সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আর কি। তো ওই সামাজিক দূরত্ব ক্লাসের মধ্যে মেনটেন করা একটু কঠিন, যে কারণে আমরা ক্লাসগুলো ফিজিক্যালি আনতে চাই না, ক্লাসগুলো আমরা অনলাইনে কমপ্লিট করব। আর পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা তখন জেড প্যাটার্ন মেনটেন করে বা সামাজিক দূরত্ব বজায় রেখে যে জেড প্যাটার্ন, ওই জেড প্যাটার্ন মেনটেন করে হয়তো আমরা কিছু পরীক্ষা যদি এর মধ্যে স্কুল কলেজ খুলে এই পর্ব চলাকালীন, তাহলে কিছু পরীক্ষা আমরা ওই জেড প্যাটার্ন মেনটেন করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা কিছু পরীক্ষা ইন ব্রাঞ্চ নিব, সরাসরি এসে ব্রাঞ্চে পরীক্ষা দিতে পারবে। তো মানে এখন এটা বলা খুবই কঠিন, মানে খুব সম্ভবত যেটা মনে হচ্ছে অধিকাংশ সম্ভাবনা এটাই যে হয়তো মানে ইন ব্রাঞ্চে কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়ার সুযোগ হবে না। আর যদি এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় তাহলে হয়তো আমরা কিছু পরীক্ষা ইন ব্রাঞ্চ নিব, কিন্তু ক্লাসগুলো আমরা ইন ব্রাঞ্চে নিব না, ক্লাসগুলো আমরা অনলাইনেই নিব, অনলাইনে কমপ্লিট করব। জি ভাইয়া। আর শতভাগ ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের জন্য সম্মাননা পুরস্কার। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি ওদের মানে এই যে পরিশ্রম বা ওদের যে অধ্যবসায়, এটা স্বীকৃতি স্বরূপ আমরা এই পুরস্কারের ব্যবস্থা এবার এটা একটা এক্সট্রা সংযোজন বলতে পারো। আমাদের অন্যান্য কোনো বছর এই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে না। তো যেহেতু ওরা অনলাইনে দূরে থেকে পরীক্ষা অংশগ্রহণ করবে, আমাদেরকে সামনে দেখতে পাচ্ছে না, কাজে কাজে ওর মধ্যে একটা সিরিয়াসনেস বা একটা আগ্রহ বা একটা ভালো করার টেন্ডেন্সি আছে বলেই সে এত চেষ্টা পরিশ্রম করে অধ্যবসায়ের সাথে সে পরীক্ষাগুলো ক্লাসগুলো করতেছে। কাজেই তার এই যে চেষ্টা পরিশ্রম অধ্যবসায়, এটা স্বীকৃতি আমরা দিতে চাই। আর সেই স্বীকৃতির ইয়ে হিসেবে কি বলে টোকেন হিসেবে আমরা ওদের জন্য এই সম্মাননা পুরস্কার আয়োজন করব। যারা যেসব স্টুডেন্ট যদি 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 সমস্ত স্টুডেন্টই সমস্ত ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করে তো সবাইকে আমরা পুরস্কার দিব, মানে যতজন স্টুডেন্ট সমস্ত ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করবে আমরা সবাইকেই সবার জন্য এই সম্মাননা পুরস্কারের ব্যবস্থা করব। এটা ওদের এই যে চেষ্টা বা এই যে লেগে থাকা, ওরা যে কন্টিনিউ আছে বা লেগে থাকবে, সেটার একটা স্বীকৃতি স্বরূপ আর কি এই সম্মাননা পুরস্কারটা। আর এখানে আসলে এই সম্মাননা পুরস্কারটা তো এটা এক ধরনের রেকগনিশন বা একটা অ্যাপ্রিসিয়েশন। রাইট, আর এর বাইরেও আসলে বড় পুরস্কারটা হবে কেউ যদি আসলে এই সম্পূর্ণ প্রোগ্রামটা সিনসিয়ারলি শেষ করে, তার রাইট, নিজের যে লার্নিংটা হবে সেটা তাকে সত্যি সত্যি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে দিবে। রাইট, রাইট, রাইট। তো রাতুল ভাইয়া, জি আমাদের ভাইয়া। কাছে অনেকগুলা কোশ্চেন আসছিল, যদি একটু আপনি আছেন, লিটন ভাইয়া আছে, যদি একটু একটু অ্যান্সার দিতে পারতেন। আপনি তো বলছেন যে এই শেষের দিকে কিছু অ্যান্সার নেওয়া হবে, তো হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন নেওয়া হবে। তো অনেকগুলা কোশ্চেন আছে, এর মধ্যে থেকে যে মানে ম্যাক্সিমাম একটা কোশ্চেন আছে যে এই যে এই স্বাস্থ্য ঝুঁকি এবং অন্য অন্য প্রতিষ্ঠান তো বলতেছে ফিজিক্যালি নিবে, হুম, হুম। সেক্ষেত্রে এটা আমরা কি করব? আপনারা অনলাইনে নিবেন
অনেকে বলছে যে ঢাকার বাইরে অনেকে বলতাছে, বা ঢাকার মধ্যেও যে অনেকে ভাইয়া বা কোচিং গুলাতে ফিজিক্যালি করাবে, সেক্ষেত্রে আমাদের পরামর্শ চাচ্ছি। ভাইয়া এখানে খুবই চমৎকার একটা প্রশ্ন। মানে এটা আসলে অনেকেরই কনসার্ন বা অনেকেরই কৌতূহল। তো এখানে আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি, প্রথমত একটা তো স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, যে এখনো তো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কি আমাদের জন্য আরো খারাপ হচ্ছে নাকি আরো ভালোর দিকে যাচ্ছে। কারণ রিসেন্টলি হচ্ছে আবার নতুন নতুন অনেক কেস ধরা পড়ছে। আর যেহেতু আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি যেহেতু নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে এমনিতেই কিন্তু শীতকালে নিউমোনিয়ার প্রকোপ অনেক বাড়ে। কাজেই প্রচুর মানুষজন হচ্ছে প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়, অন্যান্য শ্বাসতন্ত্রের প্রদাহে আক্রান্ত হয়, অনেকে মারাও যান, বা অনেকের হয়তো কোনো সিভিয়ার ড্যামেজ হয় লাংসে বা কোনো একটা অর্গানে। সো সেই বিবেচনায় এবছর কিন্তু ঝুঁকিটা আরেকটু বেশি। এটা হচ্ছে প্রথম কথা, যে নিজের ভালো তো আসলে সবাইকেই দেখতে হবে, সেফটি সিকিউরিটি মেনটেন করাটাই তো আসলে উচিত। সো সেই দিক থেকে বলতে গেলে ফিজিক্যাল সিচুয়েশন মানে বা ফিজিক্যাল প্রোগ্রামের জন্য আমরা আসলে এই মুহূর্তে সত্যি কথা বলতে তেমন একটা রেডি না। বা যদি বলি যে আমাদের দেশ কিংবা আমাদের সোসাইটি আমরা ওইভাবে আসলে রেডি না যে শিক্ষার্থীদেরকে আমরা এই ঝুঁকির মুখে ফেলে দিব কিনা। এবং সেই বিবেচনায় সরকারও কিন্তু এখনো স্কুল কলেজ ওপেন করে দেওয়ার জন্য কোনো ঘোষণা দেননি, বরং বলেছেন যে স্কুল কলেজ যাতে বন্ধ থাকে, ফিজিক্যালি যাতে এই প্রোগ্রামগুলো না রান করে। সেদিক থেকে কিন্তু একটা আইনি বাধাও কিন্তু এখানে আছে, যে কেউ বললেই যে হ্যাঁ আমি হচ্ছে এখন ফিজিক্যালি প্রোগ্রাম রান করব, সেটাও আসলে উচিত না, কারণ এখানে একটা আইনি বাধ্যকতাও আছে। তো যেহেতু আমাদেরকে সবাইকে ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবেই আসলে এই দেশে বসবাস করা উচিত, তো সেটা তো থাকবেই। তবে আমি বেশি ফোকাস করব এখানে যে আমরা যে পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে কোভিড সিচুয়েশন যেদিকে টার্ন নিচ্ছে, তো সামনের শীতে আল্লাহ না করুক আরো খারাপ পরিস্থিতি হলে হতেও পারে। আর আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে পরিস্থিতি কোন দিকে যায়। তো যেহেতু গভর্নমেন্ট থেকে এখনো সেরকম কোনো ডিসিশন আসেনি যে স্কুল কলেজ কবে নাগাদ খোলা হতে পারে, আমরা ওয়েট করছি হয়তো দু একদিনের মধ্যে স্কুল সম্পর্কে বা স্কুল কলেজ সম্পর্কে বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আরো একটা ঘোষণা হয়তো আসতে যাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে সরকারি নীতিমালা মেনে যেরকম করে ক্লাস নেওয়া সম্ভব, অনলাইনে ক্লাস নেওয়া, সেটাই আমরা হচ্ছে প্রেফার করব। আর এখানে অনলাইনে ক্লাস নিলে বা অনলাইনে পরীক্ষা দিলে এখানে আমার সত্যি কথা বলতে মানে রিস্ক কিন্তু অনেক কম। আমাকে ফিজিক্যালি মুভ করতে হচ্ছে না, আমাকে এক্সপোজড হতে হচ্ছে না। সো সব দিক থেকে হচ্ছে ঝুঁকি কম বলে আমি এটাকে প্রেফার করব আর কি। ঠিক আছে রাতুল, তুমি তো মূল পয়েন্টগুলো বলছো আলহামদুলিল্লাহ। বাকি এর বাইরে মানে যে কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না তার পেছনে হুম হুম। কারণটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। যে আসলে মানে পড়াশোনার থেকে লাইফ আগে, তাই না, সুস্থতা আগে অবশ্যই ডেফিনেটলি। হ্যাঁ, অবশ্যই। কাজে একটা স্টুডেন্ট যদি এখন সে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যদি সে ফিজিক্যালি কোথাও পরীক্ষা দিতে যায় বা পরীক্ষা দেয় এবং সেই কারণে সে সংক্রমিত হয়, তাহলে এই সংক্রমণের কারণে তার থেকে যদি 2 মাস, 1 মাস বা 1.5 মাস সময় নষ্ট হয়ে যায় এটা মানে সুস্থতা পাওয়ার জন্য, সুস্থ হইতে, তাহলে কিন্তু তার আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেল। এক আর দ্বিতীয় হলো, যেহেতু সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, তো সেই হিসেবে যেসব প্রতিষ্ঠানে তারা ফিজিক্যালি পরীক্ষা নিতে চাচ্ছে বা ফিজিক্যালি পরীক্ষা দিতে স্টুডেন্ট বা গার্ডিয়ানরা যাবে, যদি এরকম কেউ চেয়ে থাকে বা স্টুডেন্টরা গিয়ে থাকে, যে কোনো সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে রেইড হইতে পারে এবং রেইড হইলে হয়তো ওই ধরনের প্রতিষ্ঠানকে বন্ধ মানে পার্মানেন্টলি বন্ধ করে দিতে পারে। কাজে আমি যে পেমেন্ট করে সেখানে পরীক্ষা দিতে যাচ্ছি, কাজেই দুইটা সমস্যা কিন্তু এখানে হইতে পারে। একটা হলো রেইডের মধ্যে যদি আমি পড়ে যাই, আমিও আইনগত ঝামেলার মধ্যে পড়তে পারি। আর দ্বিতীয় হলো যে এই যে রেইড হওয়ার কারণে যে প্রতিষ্ঠানটা তালাবদ্ধ হয়ে গেল বা সিলগালা হয়ে গেল, আমি যে পেমেন্ট করে ওখানে ভর্তি হলাম, আমার কিন্তু পেমেন্টটা ব্যাক পাওয়ার কোনো সুযোগ নেই। কাজে আলটিমেটলি ফিনান্সিয়াল ক্ষতি মানে স্বাস্থ্যগত ঝুঁকি তো আছেই, দেন আইনগত ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা আছে, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা ঝুঁকি এখানে রয়ে গেছে। তো কাজে আমার মনে হয় যে এই রিস্কের মধ্যে স্টুডেন্ট বা গার্ডিয়ানদের না যাওয়াটাই ভালো হবে। মানে আমরা বরং সুস্থতাকে আগে প্রাধান্য দেই। আর যেহেতু অনলাইনে আলহামদুলিল্লাহ এখন উদ্ভাসন মেসের পক্ষ থেকে যে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট বা যে ধরনের প্ল্যাটফর্ম বা সেটআপ রেডি করা হয়েছে, সেখানে আমাদের একদম পরিপূর্ণ একটা মানে ফিজিক্যালের কাছাকাছি একটা এনভায়রনমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। মানে ফিজিক্যাল যেভাবে আমরা পরীক্ষা দিতাম সেভাবে খাতার মধ্যে লিখে লিখে পরীক্ষা দিব, শুধু পার্থক্য এতটুকুই যেখানে মানে আপলোড করতে হবে, ইমেজটা আপলোড হুম করতে হবে। কাজেই বরং কিছু বাড়তি সুবিধা, যেমন আমার অ্যানালাইসিস রিপোর্ট সাথে সাথে পেয়ে যাওয়া, স্যাম্পল অ্যান্সার দেখতে পাওয়া, দেন কোনো প্রশ্ন টিচার দেখার পর যদি আমার কোনো জায়গাতে এখনো ক্লিয়ার, টিচার মন্তব্য হয়তো লিখে দিছে, কমেন্ট করে দিছে, বাট আমার এখনো ক্লিয়ার না, তো সেসব জায়গাতে আমার মানে আরো ক্লিয়ার মানে ডাউট প্লেস করা, এই যে কিছু এক্সট্রা বাড়তি সুবিধা আছে, এই বাড়তি সুবিধাগুলো কিন্তু আসলে ফিজিক্যালের ক্ষেত্রে পাওয়া কঠিন। কাজে আমি আশা করি স্টুডেন্টরা বা গার্ডিয়ান যারা আছেন তারা অতটুকু ঝুঁকি না নিয়ে বরং আপাতত সরকারের পক্ষ থেকে নির্দেশনা না আসা পর্যন্ত অনলাইনটাকেই আপনারা সাথে রেখে অনলাইনটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করে সামনের দিকে আগাবেন, সেটাই আমরা আশা করি।
আর এখানে ভাইয়া আরেকটা আর ছোট জিনিস যোগ করা যায়, সেটা হচ্ছে যে এই আমরা অনলাইনে পরীক্ষা নেওয়ার যে সিস্টেমটার কথা বলছি, এমসিকিউ কিংবা সিকিউ, এটা এমন না যে এখন এই পরিস্থিতিতে আমরা বাধ্য হচ্ছি বলে আমরা এই সিস্টেমটা চালাবো, পরে আবার হচ্ছে আমরা পুরোপুরি ফিজিক্যালে ব্যাক করব। যখন আমরা ফিজিক্যাল ক্লাস কিংবা হচ্ছে ফিজিক্যাল পরীক্ষায় ব্যাক করতে পারবো, তখনও কিন্তু আমাদের অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ কিংবা অনলাইন এমসিকিউ পরীক্ষা দেওয়ার যে সুযোগ, অ্যানালাইসিস রিপোর্ট, এগুলো কিন্তু সুবিধা, এগুলো কিন্তু হচ্ছে অপশন না, এগুলো হচ্ছে বাড়তি সুবিধা, এগুলো কিন্তু আমাদের সবসময় ইনশাল্লাহ থাকবে। রাইট। কাজেই এই সুবিধাটা আমরা সবসময় পাবো ভবিষ্যতেও। রাতুল ভাই আরেকটা কোশ্চেন ছিল, ম্যাক্সিমাম গার্জিয়ান থেকে বলতেছিল যে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার জন্য। তো আপনাদের রুটিন তো 31 জানুয়ারি পর্যন্ত, তো এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন ভালো হতো। ফেব্রুয়ারিতে আসলে পরীক্ষা হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে বলে মনে হয় না। আর যদি আমরা ডেফিনিট ওরকম ঘোষণা পেয়ে যাই যে হ্যাঁ ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একত্রিত হব। একটা বিষয় হলো যে যদি সেরকম হয়ও, তো আমাদের যে 31 জানুয়ারির মধ্যে আমাদের যে পর্বটা, এটা কিন্তু একটা কমপ্লিট পর্ব। এখানে যদি আমরা ফুল মডেল টেস্ট বা ফাইনাল মডেল টেস্ট নিচ্ছি না, কিন্তু এখানে কিন্তু ধাপে ধাপে পূর্ণাঙ্গ সিলেবাস রিভিশন এবং ছোট ছোট করে পরীক্ষা পুরোটার উপর হয়ে যাচ্ছে। কাজেই মানে প্রিপারেশন বলতে যেটা, প্রস্তুতি বলতে যে জিনিসটা বোঝায়, সেটা কিন্তু 100% হয়ে যাচ্ছে। এখন যদি হ্যাঁ, স্টুডেন্ট বা গার্ডিয়ানদের পক্ষ থেকে ফিডব্যাক এরকম আসে যে না ঠিক আছে আপনারা তাহলে একটু গ্যাপ কমাই দেন অথবা সিলেবাস একটু বাড়াই দিই, এই পরীক্ষাগুলো শেষ করে আপনারা তখন এর পরে একটা ফাইনাল মডেল টেস্ট অ্যারেঞ্জ করেন। যদি প্রথমত হলো যে আমরা এটা বিশ্বাস করি বা আমরা এটা ফোর্সি করি, আমরা দেখি মানে যদি আমরা দূরদৃষ্টি দিয়ে দেখি যে এটা ফেব্রুয়ারিতে হওয়ার আসলে সম্ভাবনা নাই বা কোনোভাবে হয়তো সম্ভব নয়, স্টিল দেন যদি পরীক্ষা হয় এবং তার ডিক্লারেশন তো রাতারাতি আসবে না, হয়তো 2-3 মাস আগেই আসবে, হ্যাঁ, সেরকম যদি হয় তো সেই অবস্থা সামনে রেখে আমরা স্টুডেন্ট গার্ডিয়ানদের সাথে একত্রিত হয়ে আমরা এভাবে আরেকটা সেমিনার করবো, সেখানে আমরা পোল নিব। গার্ডিয়ান স্টুডেন্টদের মতামতের ভিত্তিতে আমরা প্রয়োজনে আমাদের যে রানিং প্রোগ্রাম আছে এটাকে প্রয়োজনে একটু শ্রিঙ্ক করব, আমরা সিলেবাস বাড়িয়ে হোক বা মানে দিন এই যে এখন যে গ্যাপ আছে গ্যাপগুলি কমিয়ে হোক, আমরা হয়তো এটাকে একটু আর একটু ক্লোজ, অল্প সময়ের মধ্যে ক্লোজ করে দেন তারপরে হয়তো আমরা ফাইনাল মডেল টেস্ট একটা অ্যারেঞ্জ করব। কাজেই স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা এখানে আছেন প্রেজেন্ট, তাদেরকে আমি আশ্বস্ত করে বলবো বা নিশ্চিত থাকতে বলবো যে এই ব্যাপারে আপনারা ওরিড হবেন না ইনশাল্লাহ। যেহেতু আপনারা আমাদের সাথে আছেন, আমাদের উপর আস্থা রাখতেছেন, কাজে যেভাবে ওদের ভালো হবে এবং যেভাবে ওদের একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাতে ওরা বোর্ড বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে, যখনই হোক বোর্ড পরীক্ষা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তারা যাতে বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে, সেটা আমরা আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে দেখবো। এবং এই ব্যাপারে আপনাদের ইনশাল্লাহ দুশ্চিন্তা করতে হবে না। এই ব্যাপারে এই দুশ্চিন্তার ভারটা আমাদের উপর ছেড়ে দেন। আপনাদের দুশ্চিন্তা না করে আপনারা বরং স্টুডেন্টদের বাকি যে বিষয়গুলি আছে সেগুলো দেখভাল করেন, যাতে ওরা এর মধ্যে সুস্থ থাকে, ভালো থাকে, প্রিপারেশনে কোনো ঘাটতি না আসে। বাসায় থেকে সে যেহেতু মানে পরীক্ষা দিবে বাসায় থেকে, পড়াশোনা করবে বাসায় থেকে, আমাদের সংস্পর্শে এখন আসার সুযোগ নেই। কাজে এখানে কিন্তু আমাদের অ্যাবসেন্সে যেহেতু আমাদের সংস্পর্শে আসতে পারতেছে না, কাজে এই দায়িত্ব আমাদের, কিছু দায়িত্ব কিন্তু আপনার উপর বর্তাচ্ছে গার্ডিয়ান যারা আছেন। যেমন স্টুডেন্টদের এই যে সেই ক্লাসটা নিয়মিত করতেছে কিনা, ক্লাসের পড়াটা ঠিক মতো পড়তেছে কিনা, পরীক্ষাটা ঠিক মতো দিল কিনা, এই বিষয়গুলো আমাদের পক্ষ থেকে আপনাকে কিন্তু দেখভাল করতে হবে। কাজে আমি আশা করব বা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের আমাদের যে দায়িত্বটুকু আপনাদের উপর আছে, এমনিতে অভিভাবক হিসেবে তো আপনাদের দায়িত্ব আছেই, বাড়তি হলো আমাদের উপর যে দায়িত্বগুলো অর্পিত হতো এই প্যান্ডেমিকের কারণে, সেই দায়িত্বের কিছু অংশ আপনাদের উপর চলে গেছে। তো এই সবকিছু মিলে আপনাদের অভিভাবকত্ব প্লাস আমাদের পক্ষ থেকে যে দায়িত্বটুকু আপনার উপর ট্রান্সফার হয়েছে, এগুলো আপনারা একটু মেহরবানি করে সুন্দর মতো পালন করেন। আর বাকি অংশটুকু আমাদের উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনাদেরকে ওইটুকু দুশ্চিন্তা করতে হবে না। আমরা ওদের ভালো চিন্তা করে যেভাবে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেভাবে নিয়ে ওদেরকে আমরা বোর্ড পরীক্ষা করাবো, ইনশাল্লাহ অসুবিধা নেই। এখানে ভাইয়া আবারও অনেক সবাইকে গার্জিয়ান। একটু মনে করিয়ে হ্যাঁ, দিচ্ছি যে প্রোগ্রামটাই আসলে এমন ভাবে ডিজাইন করা, প্রোগ্রামটা পুরোপুরি কমপ্লিট করা মানে হচ্ছে আসলে এক্সাম রেডি হয়ে যাওয়া। কাজেই এটা ভেবে চিন্তেই আসলে হচ্ছে প্রোগ্রামটা সেট করা। রাতুল ভাই এখানে অবশ্য অনেকে আবার বলতেছে যে এসএসসি পরীক্ষার আগে তো একটা টেস্ট পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হবে, কিচ্ছু হয় না, কেমনে ফেব্রুয়ারিতে পরীক্ষা না হবে। না অনেক না গার্জিয়ান বা সেটাই অনেক হ্যাঁ, সেটাই মানে অনেকেই লিখতেছে যে আমাদের তো কোনো রেজিস্টার ফর্ম ফিল আপ হয় না, ফেব্রুয়ারিতে কেমনে পরীক্ষা হবে। না, এগুলো তো লজিক্যাল হ্যাঁ, পয়েন্ট অবশ্যই। সেই কারণে মানে এই পয়েন্টগুলোর কারণেই তো আমরা কনফিডেন্টলি বলতেছি যে পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না। এবং এটা নিয়ে তো আলোচনাও হয়েছে, বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকাতে আলোচনা লেখালেখি হয়েছে যে মানে কোনোভাবেই ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়তো হবে না, মানে এসএসসি পরীক্ষা পেছাচ্ছে, এরকম আলোচনা হয়েছে। ভাই হ্যাঁ। আরেকটা কোশ্চেন আছে এখানে, অনেকে বলছে যে মানবিক এবং বাণিজ্যদের জন্য যে কয়টা বিষয় পড়া যায় এটা কি উদ্ভাসে দেওয়া যাবে কিনা তাদের ফ্রেন্ডদের? হ্যাঁ, এটা হয়তো অনেকে। আমাদের তো আমরা যখন ফিজিক্যাল মডেল টেস্ট অ্যারেঞ্জ করতাম তখন আমরা এই সুযোগ রাখতাম, মূলত স্টুডেন্ট গার্ডিয়ানদের রিকোয়েস্টের প্রেক্ষিতে রাখতে হতো আসলে, যে যেমন বাংলা 2টা পার্ট, ইংলিশ 2টা পেপার,
দেন হলো এদিকে মানে বিজিএস, রিলিজিয়ন, এই 6টা, পাশাপাশি আইসিটি, এই 7টা সাবজেক্ট মেবি কমন আছে। সায়েন্স, আর্টস, কমার্স, এই তিনো গ্রুপের, তিনো ডিসিপ্লিনের মধ্যে হ্যাঁ 7টা বিষয় কমন আছে। তো এই কমন সাবজেক্টগুলো পরীক্ষা বাচ্চারা আগেও আমাদের এখানে দিতে পারতো। আর্টস কমার্সে যারা আছে তারা আমাদের এখানে পরীক্ষা দিতে পারতো সায়েন্সের বাচ্চাদের সাথে একসাথে কম্পিট করার জন্য বা প্রিপারেশনটা একটু ভালো করার জন্য। যদিও আমরা আর্টস কমার্সের অন্য কোনো পরীক্ষা নেই না বা নিবও না, কিন্তু সায়েন্সের বাচ্চাদের সাথে যেই সাবজেক্টগুলো কমন পড়ে যায় সেই পরীক্ষাগুলো তারা আলাদাভাবে এখানে দিতে পারবে। অন্যান্য বছর আমরা সেই সুযোগ রেখেছি, এবছরও সেই সুযোগ আছে। অনলাইনেও তারা পরীক্ষা দিতে পারবে, অসুবিধা নেই। এবং ভাই আরেকটা পেমেন্টটাও রিলেটিভলি হয়ে যাবে, মানে সবগুলো সাবজেক্টের জন্য যে পেমেন্ট, এখানে পেমেন্টটা রিলেটিভলি কম হয়ে আসবে আর কি। 7টা সাবজেক্টের জন্য যে পেমেন্ট সেটা তাদেরকে করতে হবে। অনলাইনে ভর্তি হইতে গেলে সে দেখবে যে পেমেন্ট কম, যে পেমেন্টটা আসে সেই পেমেন্ট সে করতে পারবে, সেই পেমেন্টে ভর্তি হতে পারবে। ভাই আরেকটা কোশ্চেন অনেকে আসছিল যে সিকিউ ও এক্সামের ক্ষেত্রে সময় বাড়াইতে হবে এবং বাংলা ইংলিশের আলাদা হবে কিনা। তো এটা তো আমরা জানি যে বাংলা ইংলিশের জন্য আলাদা থাকবে, সিকিউ এর সময় বাড়ানোর জন্য অনেকে বলছে। হ্যাঁ, মানে এখানে একটা দাবি সবসময় সেমিনারে স্টুডেন্টদের পক্ষ থেকে আসে, সেটা হলো ভাইয়া বোর্ড পরীক্ষা তো বা অন্য কোনো ফিজিক্যাল পরীক্ষাতে তো আমাদের ওই ছবি তুলে আপলোড করতে হয় না, কাজে এখানে সিস্টেম লস আছে, মানে ছবি তুলে আপলোড করতে গিয়ে কিছু সময় এখানে যায়। তো সেই হিসেবে ওদের সিকিউ পরীক্ষার সময় কিছু বাড়ানো উচিত ডেফিনেটলি, এবং এটা আমরা সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা করি, প্ল্যান করি। তো এই রুটিনের মধ্যেও কিছু সময় বাড়তি রাখা আছে। আর যদি এরপরও মনে হয়, একটা দুটো পরীক্ষা নেওয়ার পর যদি মনে হয় যে স্টুডেন্টদের ওইটুকু সময় কাভার হচ্ছে না, সেক্ষেত্রে আমরা হয়তো একটু অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করব যে না ঠিক আছে, আরো কিছু সময় যদি বাড়াই দেওয়া প্রয়োজন মনে হয় এই ছবি তোলা এবং আপলোড করার জন্য, তো আমরা সেটা করবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। কিন্তু প্রথম একটা দুটো পরীক্ষা আমরা একটা পাইলটিং করতে যাই, যতটুকু বাড়তি সময় আমরা রেখেছি এইটুকু বাড়তি সময় দিয়ে যদি সার্ভ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয় কোনো কারণে পাইলটিং থেকে যদি মনে হয় যে আরো মানে কিছু সময় বাড়ানো দরকার, তো সেই ক্ষেত্রে আমরা ছবি তোলা এবং ইমেজ আপলোড করার জন্য কিছু সময় আমরা হয়তো বাড়িয়ে দিব, অসুবিধা নাই। আরেকটা আচ্ছা কোশ্চেন অভিভাবকদের চেয়ে বেশি আছে যে প্রোগ্রামের মাঝে সোহাগ ভাইয়ার আমরা মোটিভেশনাল সেমিনার হবে কিনা আরো, এই কোশ্চেনটা অনেকে করছেন। হ্যাঁ, না সে তো সে তো অবশ্যই, সোহাগ ভাইয়া তো মানে রেগুলার পার্সন, সেমিনার বা এই ধরনের ইভেন্টে তো সোহাগ ভাইয়াই থাকেন। তো সোহাগ ভাইয়াও থাকবেন অবশ্যই ইনশাল্লাহ, অসুবিধা নাই। এবং মাঝে মাঝে যেহেতু অনলাইনের সুবাদে এখন তো মানে সারা দেশে সব স্টুডেন্ট, সব গার্ডিয়ান পার্টিসিপেট করা মানে সহজ, মানে কোথাও ফিজিক্যালি কাউকে মুভ করতে হচ্ছে না, সোহাগ ভাইকেও কোথাও ফিজিক্যালি যেতে হচ্ছে না, বা স্টুডেন্ট গার্ডিয়ান যারা আছেন তাদেরও কোথাও ফিজিক্যালি আসতে হচ্ছে না। কাজেই সেটা খুব সহজেই অ্যারেঞ্জ করা সম্ভব, এবং সেটা আমরা ইনশাল্লাহ একাধিকবার অ্যারেঞ্জ করব, মানে শুধু একবার না। আমাদের যেহেতু 7 নভেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত, পুরা জানুয়ারি, এদিকে ডিসেম্বর, মানে 2 মাস, আর এদিকে হলো নভেম্বরের 23 দিন, মানে অলমোস্ট 3 মাস, 3 মাসের প্রোগ্রাম। তো অ্যাটলিস্ট আমরা এর মধ্যে ইনশাল্লাহ একবার দুইবার ইনশাল্লাহ আমরা সোহাগ ভাইয়ের সেমিনার অ্যারেঞ্জ করবো, এবং সোহাগ ভাইয়া ইনশাল্লাহ গার্ডিয়ান স্টুডেন্টের সাথে কথা বলবেন, তাদের ইনশাল্লাহ মোটিভেশন বা আদার্স বিষয়ে পরামর্শ দিয়ে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। আমি মোটামুটি ইন দ্য লিটন, মিন টাইম অনেককে দেখতে পাচ্ছি যে কেউ কেউ হয়তো পেমেন্ট সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের চ্যাট বক্সে কিংবা কিউএনএ বক্সে করছে। তো আসলে সবার প্রবলেম তো একরকম না, এক একজনের হয়তো এক একটা ইস্যু। তো এই বিষয়গুলো হচ্ছে লাইভে অ্যান্সার না দিয়ে আমি সবাইকে বলবো যে যাদের এই সংক্রান্ত কোনো ইস্যু আছে, ভর্তি সংক্রান্ত বা পেমেন্ট সংক্রান্ত, যদি উদ্ভাসের নিকটস্থ ব্রাঞ্চে ফোন দিয়ে এই প্রবলেমটা সলভ করে নেওয়া যায় বেস্ট হয়, কারণ এক একজনের প্রবলেম যেহেতু এক এক রকম হতেই পারে। ভাইয়া অনেকের অ্যান্সার তো আমরা আসলে সবগুলো দিতে পারতেছি না, তো ওগুলো আমরা হ্যাঁ হ্যাঁ ফেসবুক থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো, আমাদের টিম মেম্বার যারা আছে তারা তো দিবেই। তো আরেকটা কোশ্চেন ছিল যে এসএসসি বোর্ড পরীক্ষা যদি দেরিতে হয়, তো আমরা কি যখন এইচএসসি শুরু করব তখন কি সময় কম পাবো কিনা। সেইটা আসলে বলা মুশকিল। গভর্নমেন্ট তো অবশ্যই চেষ্টা করবে যে আবার একটু রেগুলারাইজ ফর্মে নিয়ে আসার জন্য। যে একটা গ্যাপ তৈরি হলো, আস্তে আস্তে এই গ্যাপগুলোকে কমানোর চেষ্টা করবে। মানে আগে, হুম এখন যেমন একটা ধারা তৈরি হয়ে গেছে যে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা, এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা শুরু হয় ফার্স্ট উইক থেকে। কাজে এই যে একটা হুম ধারা, এই ধারার মধ্যে তো একটা ব্রেক এবার চলে আসলো, বা চলে আসতে যাচ্ছে। কাজেই গভর্নমেন্টের পক্ষ থেকে তো ট্রাই থাকবে যে অবশ্যই এই ধারাটাকে আবার ফিরাই নিয়ে আসা। আবারও সেই ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, এপ্রিলের মধ্যে এইচএসসি পরীক্ষা। ইনফ্যাক্ট গভর্নমেন্টের ট্রাই ছিল জানুয়ারি থেকে সবগুলা, মানে জানুয়ারিতে সবগুলাকে নিয়ে আসার জন্য। মানে জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, দ্যাট ইজ মানে ডিসেম্বরের মধ্যে সবগুলা শেষ করে দেওয়া, সব পরীক্ষা এসএসসি এইচএসসি সহ আর কি। তো এখন তো একটু উল্টা হয়ে গেল আর কি, মানে এই দিকে একটু আগানোর কথা ছিল, তার পরিবর্তে এই প্যান্ডেমিকের কারণে একটু পিছাই গেল। তো গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা থাকবে যে এটাকে আর একটু আস্তে আস্তে করে আগায় নিয়ে আসার জন্য আর কি। কাজেই যেই ব্যাচগুলো সাফারার, আমার
কাছে মনে হয় যে তাদের জন্য আসলে কিছু কিছু ওই সেশন যেটা আর কি, শিক্ষা বর্ষ যেটা শ্রিঙ্কিং বা সংকুচিত করা, এরকম কিছু ঘটনা হয়তো ঘটবে বা ঘটতে পারে, খুবই সম্ভাব্য এটা। এবং যদি ঘটে তো সেক্ষেত্রে মানে আমার মনে হয় যে শিক্ষাবর্ষ অন্যরা মানে এই গত বছরগুলিতে বা অন্যান্য বছর স্টুডেন্টরা যতটুকু টাইম পেয়েছে, তা তোমরা হয়তো যারা আছো এখানে তারা হয়তো একটু কম সময় পাবে, সেরকম হ্যাঁ। হওয়াটা খুবই স্বাভাবিক। আরেকটা কোশ্চেন ভাই, অনেকেই অভিভাবকরা করছে, বিশেষ করে যে উদ্ভাসে মডেল টেস্ট বা এই রিভিশন প্রোগ্রাম, অ্যানালাইসিস ক্লাস এর বাইরেও অন্য কোথায় করার দরকার আছে কিনা, যে শুধু উদ্ভাসে হলে হবে কিনা, নাকি অন্য আরো টিচারের কাছে বা অন্য কোনো জায়গাতে পড়াইতে হবে কিনা, যে উদ্ভাসের উপরে আস্থা রাখা যাবে কিনা, এই কোশ্চেনটা অনেকে করছে। এই ক্ষেত্রে এটা তো খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, এটা তো নিজের মার্কেটিং নিজে করা হবে। কারণ আমরা তো আশা করি আমরা, এবং আমরা সবসময় বলে থাকি বা আমাদের বিগত বছরগুলোর ইতিহাস যেটা বলে যে বরং উল্টাটা, যেসব স্টুডেন্ট খুব ডেডিকেটেডলি উদ্ভাসের শিডিউল ফলো করে, উদ্ভাসের যে রেগুলেশন বা বাইন্ডিংস যেটা রুটিন যেটা, হ্যাঁ, রেগুলারলি এটা ফলো করে ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করছে, মানে এবং সেভাবে করে তারা আগাইছে সবটুকু সার্ভিস নিয়ে, তারা আলহামদুলিল্লাহ মানে কন্টিনিউ যারা করছে, লেগে থেকে যারা শেষ পর্যন্ত পার হইতে পারছে, তারা ইনশাল্লাহ খুবই ভালো করছে। বরং যারা একটু ছটফট বা অস্থিরতা থেকে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে, এখানে কিছু ফলো করলো তো অন্যখানে কিছু, এখানে সিলেবাসটা একটু ইনকমপ্লিট লিখে পরীক্ষা অ্যাটেন্ড করলো অন্য একটা জায়গাতে পরীক্ষা থাকার কারণে, এরকম যারা করছে তাদের ক্ষেত্রে বরং উল্টা হয়েছে। হ্যাঁ, কোথাও সে মানে ভালো মতো সিলেবাস কমপ্লিট করে কোথাও অ্যাটেন্ড করতে পারে নাই। কাজেই আমি মনে করি যে স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন, যেহেতু আলহামদুলিল্লাহ উদ্ভাস উন্মেষ সুনামের সাথে দীর্ঘদিন ধরে আমরা মানে বাংলাদেশে আমাদের সার্ভিস বা সেবা দিয়ে যাচ্ছি, কাজেই আমি আশা করব যে আপনারা এতটুকু আস্থা আমাদের উপর রাখতে পারেন, যদি উদ্ভাসের সাথে উদ্ভাসের যে রুটিন বা যে শিডিউল দেওয়া আছে এই শিডিউলের মধ্যে থেকে যদি স্টুডেন্টরা প্রিপারেশন নেয়, তাহলে ইনশাল্লাহ তাদের মানে অন্য কোনো সাপোর্ট বা সার্ভিস আসলে লাগবে না, এটাই তার জন্য স্বয়ংসম্পূর্ণ হবে। আরেকটা কোশ্চেন ছিল ভাই, এটা মোটামুটি অনেক আসছে যে বাংলা এবং ইংলিশ ভার্সন তো আলাদা হবে, তো আপনাদের এই ক্লাসগুলা কারা নিবে, যে অ্যানালাইসিস ক্লাস, বোর্ড কোশ্চেনের অ্যানালাইসিস এবং এই খাতা দেখবে কারা, কোশ্চেন আর ক্লাসগুলা কারা নিবে, তো এটা একটু যদি ভাইয়া এটা তো বলতেন। আমরা সবাই জানি, এটা উদ্ভাসন মেসের ধারা যে উদ্ভাসন মেসে কোনো স্কুল বা কলেজের টিচাররা ক্লাস নেন না। এখানে ক্লাস নেন মূলত বুয়েট মেডিকেল, ঢাকা ভার্সিটি সিনিয়র ভাইয়া যারা যারা রানিং স্টুডেন্ট অথবা সদ্য পাশ করে বের হয়েছেন, তারা ক্লাস নেন। এবং খাতাপত্র দেখার ক্ষেত্রেও সিমিলার, আমাদের যে ভাইয়েরা খাতাপত্র দেখবেন তারাও কোন স্কুল কলেজের টিচার না, তারাও সবাই ফ্রিল্যান্সার এবং আমাদের মতো এই যে বুয়েট মেডিকেলের রানিং স্টুডেন্ট বা পাশ করে বের হয়েছেন, এবং তারা সবাই ট্রেনিং প্রাপ্ত, এই যে সৃজনশীল পদ্ধতিতে কিভাবে খাতা দেখতে হয় তারা মানে যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত। আর বাংলা ভার্সনের ক্লাসগুলো তো অবশ্যই বাংলায় হবে, ইংলিশ ভার্সনের ক্লাসগুলো ইংলিশ ভার্সনের ভাইয়ারা বা ক্যাডেটের ভাইয়ারা নেবেন, বা ইংলিশ মিডিয়ামের ইংলিশ ভার্সনের যেসব ভাইয়ারা পাস করছেন ওরকম বুয়েট মেডিকেলে পড়তেছেন ওনারাই নেবেন, কাজেই সেটা আশা করি অসুবিধা হবে না। আর এইখানে এই যে টিচার কারা ক্লাস নেবেন সেই বিষয়ে আমি একটু বলি, সেটা হলো যে আসলে একজন মেধাবী তার সংস্পর্শে এসেই কিন্তু আরেকজন মেধাবী তার মেধার চর্চাটা ভালো করতে পারে। কাজে আমাদের বুয়েট মেডিকেল বা ঢাকা ভার্সিটি যে ভাইয়ারা এখানে ক্লাস নেবেন, এরা একটা দিক হলো যে তারা সবাই মেধাবী, আনডাউটেডলি মেধাবী, কোনো সন্দেহ নেই, কারণ হিউজ একটা কম্পিটিশনের মধ্য দিয়ে এইসব প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয়। এক সেই কারণে বা এই নতুন মানে স্টুডেন্ট যারা, তারা যখন এদের সংস্পর্শে আসে তখন ডেফিনেটলি তারা একটা ইন্সপায়ারেশন ফিল করে, এবং এদের সাথে স্টুডেন্টদের সাথে আমাদের এই যে টিচার যারা, তাদের মানে টিচার ঠিক আমরা বলি না, ভাইয়া বলি বা আপু বলি, আমরা স্টুডেন্টদেরকে বলি তোমরা ভাইয়া বলো বা ভাইয়া ফিল করো বা আপু বলো আপু ফিল করো। কাজে এদের সাথে বয়সের গ্যাপটাও খুব বেশি না হওয়ার কারণে সে খুব ক্লোজলি ফিল করতে পারে, ক্লোজলি সে ম্যাচ করতে পারে যে না ঠিক আছে, আমি ইনশাল্লাহ 2 বছর কষ্ট করলে বা 3 বছর কষ্ট করলে আমি ইনশাল্লাহ একদিন এই পর্যায়ে যেতে পারবো, আমি ইনশাল্লাহ একদিন স্টুডেন্টকে এভাবে পড়াইতে পারবো, ইন্সপায়ার করতে পারবো। কাজে এই যে একটা মানে আমি বলবো একটা জীবন্ত মডেল, একটা লাইভ মডেল তার সামনে সে দেখতে পায়, যে কারণে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করে, যে ইন্সপায়ারেশনটা হয়তো স্কুল কলেজের ক্ষেত্রে অনেক সময় আসে অনেক সময় আসে না। কাজেই এখনো পর্যন্ত আমরা শুরু থেকে উদ্ভাস উন্মেষ যে মূলনীতির উপর ছিল, এখন সেই মূলনীতির উপরে আমরা আছি। আমাদের এখানে ক্লাস বা পরীক্ষা বা খাতা দেখা এগুলো কোন স্কুল কলেজের টিচাররা নেন না, নিবেনও না। এর এর বাইরেও এর বাইরেও ভাই আরো দুই একটা কথা আমি একটু যোগ করতে চাই। প্লিজ এটা প্লিজ। অনেকের হয়তো জানা থাকতে পারে, আবার অনেকের হয়তো নাও জানা থাকতে পারে। উদ্ভাসের টিচার সিলেকশন প্রসেসটা কিন্তু অনেক বেশি রিগোরাস। যেমন যে কেউ চাইলেই হচ্ছে উদ্ভাসে অ্যাপ্লাই করতে পারে যে ক্লাস নেওয়ার জন্য, বাট তারপরে কিন্তু অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা আসলে শিক্ষক বাছাই করে থাকি। তো এর মধ্যে হচ্ছে একদম ক্লাসের পারফরমেন্স থেকে শুরু করে বোঝানোর ক্যাপাবিলিটি কিংবা নিজের লার্নিং অ্যাবিলিটি, এই জিনিসগুলো তো থাকেই।
তারপরেও এই রিগোরাস প্রসেসের পরে যারা উদ্ভাসে ক্লাস নেয়ার জন্য মনোনীত হন, তো তাদের মধ্যে কিন্তু আবার প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে গ্রুমিং হয়। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে সেই ক্লাসটা কিভাবে নিতে হয়, সেই ক্লাসের ব্যাপারে কি কি নজর রাখা উচিত, এগুলো নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের আগে আলাদা করে আলোচনায় বসি। খাতা দেখার ব্যাপারেও তাই, যে কোনো একটা পরীক্ষা হওয়ার পরে সেই পরীক্ষার সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে অনেক দীর্ঘ একটা আলোচনা হয়। সেই আলোচনার পরেই কিন্তু সবাই একরকম করে একই প্রসেস মেনটেন করে খাতাগুলো দেখেন। কাজেই এখানে স্ট্যান্ডার্ড লুজ করার কিংবা হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে ডেভিয়েট করার তেমন আসলে কিন্তু হচ্ছে সুযোগ নেই আসলে, সত্যি কথা বলতে। যে একজন টিচার একরকম করে খাতা দেখলেন, আরেকজন হয়তো আরেক রকম করে দেখলেন, এরকম কিন্তু কোনো সুযোগ নেই। রাইট। তো ভাইয়া এগুলাই ছিল, আর যে আমরা যতগুলার অ্যান্সার আমরা ফেসবুকে আমাদের টিমরা দিবে, তো এই পর্যন্ত মোটামুটি অ্যান্সার গুলা কোশ্চেন গুলা নেওয়া ছিল। তো ঠিক যেহেতু আছে, নামাজের সময় হচ্ছে, অনেকে আবার নামাজের কথা বলতেছে, না ঠিক যদি আছে, অসুবিধা নেই। সংক্ষেপ আমরা করতেন। আমার মনে হয় আমাদের শেষ করা দরকার। তো আমাদের পক্ষ থেকে শেষ বক্তব্য বা শেষ প্রত্যাশা এটাই যে স্টুডেন্ট বা গার্ডিয়ান যারা আছেন, বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলবো, তোমরা যেহেতু ঘরে থেকেই পরীক্ষা দিবে, ক্লাস করবে, কাজেই তুমি তোমার নিজের অভিভাবক বলতে গেলে। কারণ তুমি যখন ইন ব্রাঞ্চে এসে পরীক্ষা দাও, সরাসরি এসে পরীক্ষা দাও, তখন আমাদের পক্ষ থেকে ইনভিজিলেশন থাকে, আমরা থাকি, হ্যাঁ, তোমাদের এই ম্যানেজমেন্টের মধ্যে। তো তোমাদের সেই রেগুলেশনটা আমরা এনশিওর করি। কিন্তু এখন অনলাইনে যেহেতু ঘরে বসে তুমি পরীক্ষা দিবে, কাজে সেটা এনশিওর করা আমাদের পক্ষে সম্ভব না। তো এই জন্য আমাদের যে বক্তব্য বা যে স্লোগান, যে সৎভাবে তুমি চেষ্টা করো, লেগে থাকো, ইনশাল্লাহ স্বপ্ন জয় তোমার হবে। কাজে এই আশাবাদ রেখে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।